আচ্ছা, তাহলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংলিশ লেকচার 5 এ। ইংলিশ লেকচার 5 মূলত আমাদের বিষয়বস্তু হচ্ছে ভার্বালস। প্রথমে আমি আপনাদেরকে ভার্বালসের যে বেসিক আইডেন্টিফিকেশন এই ব্যাপারটা উপস্থাপনের পরে আমরা জিনিসগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড একেবারে এক্সপ্লেন করার জায়গাটাতে যাব। আশা করি সবাই কোনো কিছু অস্পষ্ট বা না বুঝলে প্রশ্ন করে আলোচনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, আমাদের যে আলোচনায় চলে যাচ্ছি। কোনো একটা বিষয়ের কারণে আজকে আমাদের প্রায় 5 মিনিট লেটে শুরু করলাম। তাহলে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। তাহলে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভার্বাল। এখন আমি আমার কথা স্টার্ট করে দিয়েছি। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আরও একবার রেসপন্স দেন, তাহলে পরে আমি মৌলিক আলোচনাটা স্টার্ট করে আগাবো। স্যার সাউন্ড একটু কম, স্যার সাউন্ডটা। স্যার সাউন্ড একটু কম। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু আমার মাইক্রোফোনটা চেক করে নিচ্ছি। এখন ক্লিয়ার আছে আওয়াজ? হ্যালো স্যার স্যার একদম ঠিক আছে স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এবার আমরা আলোচনা শুরু করি ভার্বাল। তাহলে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন গুলাকে মূলত আমরা ভার্বাল বলি। তাহলে আমার এখানে যেহেতু আমাদের একটা প্রেজেন্টেশনের জন্য সুযোগ একটা আছে, ব্যাপারটা হচ্ছে আমাদের একটা স্লাইড রেডি করা আছে। স্লাইডটা দিয়ে আমি জিনিসটা দেখাই। দেখেন, নন ফাইনাইট ভার্ব গুলোকেই মূলত আমরা ভার্বাল বলি। অর্থাৎ আমাদের যে গত ক্লাসে আমরা ভার্বের যে ক্লাসিফিকেশন বলেছিলাম, এই যে ভার্ব, জাস্ট আমি লিখে দেখাই। আমার ফন্ট চেঞ্জ করতে হচ্ছে বারবার। তাহলে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো ছিল ওখান থেকে এই যে প্রকারটা, এটা একটু খেয়াল করেন। তাহলে আমাদের যে নন ফাইনাইট ভার্বকে আমরা বলেছি ভার্বাল। ঠিক আছে, এই শব্দগুলো কি দেখা যায়? না স্যার। বুঝা যাচ্ছে এখন? স্যার যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ভার্বাল 3 প্রকার। ইম্পর্টেন্ট, আজকের ক্লাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জিরান্ড, তাহলে আরেকটা হচ্ছে পার্টিসিপল। আমি একটা বেসিক পরিচয় এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের ভুল হয় ওই জায়গাগুলো একটু দেখাই আগে, তারপরেই আমরা এখানের ভেরিয়েশন গুলো দেখব। এখানে কঠিন সহজ সব ধরনের মিশ্রিত কথাবার্তা আছে, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন এবং রেসপন্স করবেন কোনো জায়গায় কোয়েশ্চেন না, অর্থাৎ কোনো পয়েন্ট যদি আপনার কাছে স্পষ্ট না হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভার্বাল যে ব্যাপারটা, এটা মূলত নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ভার্বকে যে দুই ভাগে ভাগ করেছিলাম, ওখানে যে একটা নন ফাইনাইট ভার্ব আছে, এই নন ফাইনাইট ভার্ব গুলাকেই মূলত আমরা ভার্বাল বলি। নন ফাইনাইট ভার্বস, এদেরকে আমরা ভার্বাল বলি। তিনটা প্রকার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। এখন জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভের উপরে বেসিক ধারণা আনডাউটেডলি সকলের আছে। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, যেমন দেখুন, আমি যদি ডু একটা শব্দ লিখলাম, একটু বড় ফন্ট নিয়ে রাখি, হ্যাঁ, তাহলে এই যে ভার্ব দেখেন, এটা একটা ভার্বের বেস ফর্ম। তাহলে এই ডু শব্দের সাথে যখন আমি আইএনজি যোগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে জিরান। আবার আমরা যখন ভাবে লিখি টু ডু, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে দেখেন, এই যে আইএনজি যুক্ত যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, আইএনজি যুক্ত শব্দটাকে নিয়েই আমাদের কনফিউশন সৃষ্টি হয় এবং এটাকে কখনো জিরান হয়, কখনো পার্টিসিপল হয়। এবার দেখেন, আমাদের যে ভার্বের যে অনেকগুলো ফর্ম আছে, যেমন ডু, ডিড, তারপর আছে কি ডান। ডান এর পরিবর্তে মূলত ব্যাপারটা এরকম, ডু, ডুইং, ডিড এবং ডান ভাবে হওয়া উচিত ছিল। ডু এবং ডিড এই দুইটা হচ্ছে ভার্বের বেসিক ফর্ম। এই ডুইং এবং ডান এই দুটি শব্দকে আমরা বলবো পার্টিসিপল। এই শব্দটা যদি বেস ফর্ম না বলে এটাকে যদি আমি প্রেজেন্ট ফর্ম বলি, এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা পাস্ট ফর্ম, এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। এই আইএনজি শব্দটা, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। এই আইএনজি কে আমরা আবার জিরান বলি। আবার আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই যে ভার্বের মূল জায়গার আগে যখন আমরা টু বসাই, তখন তাকে আমরা বলি ইনফিনিটিভ, টু ডু।
এটুকু বেসিক ধারণা আমাদের সকলের আছে এবং আমাদের চিন্তা ভাবনা এইটুকুই। কিন্তু এখানে অনেক ধরনের বিষয় আপনাকে খেয়াল করে আগাতে হবে। যেমন আমরা যে ভার্বের যে তিনটি প্রকার পড়ে থাকি এই অবস্থায়, যেমন আমি যদি ডুইং কে এখান থেকে সরিয়ে দেই তাহলে পরে ডু, ডিড, ডান। এই ডান শব্দটাকে আমরা পার্টিসিপল হিসাবে চিনি, কিন্তু বই পুস্তকে এই জায়গাটাতে ডুইং শব্দটা আমরা দেখি না। কিন্তু আজকে থেকে আমরা ক্লিয়ারলি জেনে রাখবো, এটা যদি প্রেজেন্ট ফর্ম ধরি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল গুলো যেহেতু এক একটা ভার্বের এক এক ভাবে হয়, এই জন্য বই পুস্তকে পাস্ট পার্টিসিপল গুলোকে উল্লেখ করে দেওয়া হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল গুলো এই জন্যই উল্লেখ করা হয় না, যেহেতু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে যাই। আচ্ছা, এখন আসুন এই যে কথা, তাহলে ডু হচ্ছে ভার্ব, তার অতীত অতীত বোঝানোর জন্য তার ফর্ম হচ্ছে ডিড। মূলত এখানে ডু এবং ডিড এই যে লাল করা দেখা যাচ্ছে এই দুইটা হচ্ছে ভার্ব, আর ডুইং এবং ডান এরা কিন্তু ভার্ব না, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এরা ভার্ব হয় যদি এদের সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকে। গত ক্লাসে বা তার আগের ক্লাসে ব্যাপারটা আমি দেখিয়েছি। আচ্ছা, এখন আসেন ডুইং। এই ডুইং শব্দটাকে আমরা একবার এই জায়গায় প্রথম লাইনে আমরা বলছি এটাকে পার্টিসিপল, দ্বিতীয় লাইনে আমরা এই শব্দটাকে বলছি গ্রান্ট। তাহলে গ্রান্ট কখন হবে, পার্টিসিপল কখন হবে, এই ব্যাপারটাও আমি আগে একবার দেখিয়েছিলাম, কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে, আমি জিনিসটাকে ক্লারিফাই করব। এখন আসেন এই যে জিরান্ড এবং আইএনজি যুক্ত শব্দ, প্রথমে আসুন আইএনজি নিয়ে কথা বলি। আইএনজি, একটু একটা মিনিট। আচ্ছা, তাহলে এই যে আইএনজি যখন কোন শব্দের সাথে যুক্ত হয়, আইএনজি যুক্ত শব্দ ইংরেজিতে আপনি তিন ধরনের দেখবেন। এই ব্যাপারটা ক্লিয়ার করেই আজকের ক্লাসের মূল আলোচনায় যাচ্ছি। আইএনজি নিয়ে কথা হচ্ছে, কোন শব্দের সাথে যখন আইএনজি হয়, এখানে আমরা তারে বলছি পার্টিসিপল, এই জায়গায় তাকে বলছি জিরান্ড। আবার আইএনজি কখনো কখনো ভার্ব হতে দেখা যায়। যেমন আমি যদি বলি, আমি এক্সাম্পল দিব খুব সহজ যেন আপনি গ্রামারটা বুঝতে পারেন। আমি যদি বলি ডান্সিং ইজ মাই হবি, এই যে একটা সেন্টেন্স লিখলাম, ইজ মাই হবি একটা সেন্টেন্স লিখলাম, আবার লিখলাম হি ইজ ডান্সিং নাও, জাস্ট এইটুকু লিখলাম। আবার লিখলাম শি হ্যাজ আ ডান্সিং ডল। আচ্ছা, মনে করেন ডান্সিং বেবি। আচ্ছা, এখন তিনটি সেন্টেন্স আমি লিখেছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, খুব সহজ, ব্যাপারগুলো কঠিন কিছু না। আচ্ছা, আসুন এখানে তিনটি সেন্টেন্স, এই সেন্টেন্সে একটা ডান্সিং শব্দ দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সে আরেকটি ডান্সিং শব্দ দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সে আরো একটি ডান্সিং শব্দ আছে। এই তিনটি সেন্টেন্সের যে তিনটি ডান্সিং ওয়ার্ড, তিনটি সেন্টেন্সের তার পরিচয় তিন রকম। প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ডান্সিং শব্দটা এই ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে এই যে ডান্সিং শব্দটা ইজ অক্সিলিয়ারি ভার্বের সাথে আসছে। তৃতীয় সেন্টেন্সে এই যে ডান্সিং শব্দটা বেবি নাউনের আগে আসছে। তাহলে খেয়াল করেন কোন কোন বিষয়ের দিকে খেয়াল করবেন এবং কিভাবে আপনি তারে ডিফারেন্সিয়েট বা আলাদা করে চিনবেন। ডান্সিং, তাহলে এই ডান্সিং শব্দটা যখন কোন ভার্বের সাবজেক্ট হয়েছে, আমরা জানি এই যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হয় কে, নাউন। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি নাউনের জায়গায় বসেছে, জন্য তাকে আমরা বলবো জিরান, সাবজেক্ট হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে এখানে একটা ডান্সিং আছে, এই ডান্সিংটা এটা মূলত হি হচ্ছে যে সাবজেক্ট, এই সেন্টেন্সে ভার্বের জায়গায় বসেছে, এবং এই শব্দটাকে আমরা ভার্ব এই জন্য বলবো যেহেতু তার সাথে অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব সহ সাবজেক্ট নিয়ে এই গঠনে যদি কোথাও এই আইএনজি যুক্ত শব্দ আসে, তখন সে ভার্ব, এবং ইজ এবং ডান্সিং পুরোটা মিলে এখানে মূলত ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া হওয়ার ভূমিকাটা পালন করেছে। এখন তৃতীয় সেন্টেন্সে দেখেন, আমি আরেকটু পুরো এক জায়গায় রাখি জিনিসগুলোকে। দেখেন তৃতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে শি যদি সাবজেক্ট হয়, তাহলে হ্যাজ হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পরে যেহেতু একটা আর্টিকেল চলে আসছে, মানে হচ্ছে ভার্বের সীমানা এখানে শেষ। এই হ্যাজের সাথে ডান্সিং এর সরাসরি ভার্ব হওয়ার সম্পর্কটা আর নেই। সুতরাং ডান্সিং শব্দটার সাথে সম্পর্কটা হচ্ছে বেবির সাথে। তাহলে এই বেবি নাউনের সাথে যখন বসেছে, তাহলে নাউনের আগে বসে শব্দটা এখানে পজিটিভের ভূমিকা পালন করছে।
তাহলে এখানে দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি, এই শব্দটা এখানে ডান্সিং শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে, এখানে ডান্সিং শব্দটা ভার্ব হয়েছে, এখানে ডান্সিং শব্দটা সাবজেক্টের জায়গায় বসে এখানে সে নাউনের জায়গায় বসেছে। তাহলে আইএনজির তিনটি ব্যবহার, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে আমরা কি দেখিয়েছি আমি, ইউজেস অফ আইএনজি, এই তিন জাতের আইএনজি কে ইংরেজিতে আপনি দেখবেন। আচ্ছা, তাহলে আমাদের ভার্বের ফর্ম কি, ডু, ডুইং, ডিড এবং ডান। এবার আসুন, এই ডুইং শব্দটাকে আমরা জিরান কখন বলবো, যখন সে নাউনের জায়গায় বসবে। ডুইং শব্দটাকে আমরা পার্টিসিপল কখন বলবো, যখন সে নাউনের আগে বসবে। নাউনের জায়গায় বসলে তখন সে নাউনের জায়গায় বসলে তখন সে জিরান, কিন্তু নাউনের আগে বসলে তখন সে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে তখন তার নাম হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল যেভাবেই বলেন। তাহলে পাস্ট পার্টিসিপল নিয়ে আমাদের কনফিউশন বা ভয় নেই, কারণ পাস্ট পার্টিসিপলের ফর্ম গুলো আলাদা, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের এই জায়গাটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এনজির যে তিনটে ব্যবহার দেখলাম, এর বাইরে এসে আমাদের আরেকটা শব্দ আছে টু। এই ব্যাপারটাকে টু ডু, এটাকে আমরা ইনফিনিটিভ হিসেবে চিনি, ইনফিনিটিভ হিসেবে চিনি, কিন্তু ইনফিনিটিভের ব্যাপারটাকে আরো একটু গভীর থেকে দেখি। দেখেন, একটা ডু শব্দ লিখলাম, তারপরে লিখলাম ডু, আমি একটু ক্যাপিটাল দিয়ে লিখি ডু, এবং লিখলাম কি ডাস, তারপরে লিখলাম ডুইং, অথবা আমি ডুইং না দিয়ে আমি এখানে দিলাম কি ডিড, তারপর আমি দিলাম ডান। ইংরেজিতে ভার্বের ফর্ম গুলো আমরা পড়ি, ওখানে আমরা পড়েছি কি ডু, ডিড, ডান, ডু, ডিড এবং ডান, এভাবেই আমরা ব্যাপারগুলোকে পড়ে আসছি। মনে রাখবেন, এই যে সেন্টেন্স, এখানে আমরা প্রথম যে শব্দটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেকে ভালো জানে, তারাও এই ব্যাপারগুলো স্পষ্ট থেকে যায়। এই শব্দটাকে আমি লিখলাম ইনফিনিটিভ, ইনফিনিটিভ অর্থাৎ প্রথম শব্দটা, আমি জাস্ট এটাকে জাস্টিফাই করে রাখি যেন অ্যালাইনমেন্ট আমার কষ্ট না হয়। ইনফিনিটিভ, দেখুন মনোযোগ দিয়ে শুনবেন, ইনফিনিটিভ। আচ্ছা, তারপরে এই জায়গায় এসে আমি তাকে লিখলাম প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম। তারপরে আরেকটু এসে আমি এখানে লিখলাম পাস্ট ফর্ম, তারপর আমি এখানে লিখলাম পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন এই যে ব্যাপারটা, তাহলে এই যে এখানে প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। তো ডু শব্দটাকে আমরা যেভাবে প্রেজেন্ট ফর্ম বলি, আবার ডাচ শব্দটাও প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে যদি আমি দ্বিতীয় লাইনে আরেকটা শব্দ লিখি, আমি এখানে লিখলাম কি হ্যাভ, একটা শব্দ, তাহলে এখানে আবার লিখলাম হ্যাভ, অবজেক্ট লিখলাম হ্যাজ, তারপরে লিখলাম ডিড, তারপরে লিখলাম হ্যাড, তারপরে লিখলাম আবার হ্যাড। তাহলে খেয়াল করে দেখুন, এই দ্বিতীয় লাইনের যে এক্সাম্পল, এই যে ব্যাপারটাতে এখানেও হ্যাভ প্রেজেন্ট ফর্ম, হ্যাজ প্রেজেন্ট ফর্ম, প্রথম যে হ্যাভ বা প্রথম যে ডু আমি লিখেছি, এটার নাম দিয়েছি ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটার আরো একটি নাম আছে, এটাকে বলা হয় বেস ফর্ম, বেস ফর্ম। এটার আরো একটি নাম আছে, এটাকে বলা হয় ডিকশনারি ফর্ম। তাহলে কয়টা নাম পেয়েছি, তিনটি, ইনফিনিটিভ, বেস ফর্ম, ডিকশনারি ফর্ম। তাহলে এই দেখেন, ইনফিনিটিভের সাথে প্রেজেন্ট ফর্মের যে আলাদা হওয়ার বিষয়, এই ব্যাপারটা আমরা দেখলাম, এবং যেটা ইনফিনিটিভ সেটাই বেস ফর্ম, যেটা বেস ফর্ম সেটাই ইনফিনিটিভ। ডু ইনফিনিটিভ, হ্যাভ ইনফিনিটিভ, এদেরকে ইনফিনিটিভ বলা যায়, এদেরকে বেস ফর্ম বলা যায়, এটাকে বলা যায় ডিকশনারি ফর্ম। এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এই যে টু ডু কে আমরা ইনফিনিটিভ হিসেবে চিনি, এই ব্যাপারটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল। ইনফিনিটিভ মানে শুধুমাত্র টু ডু নয়, ইনফিনিটিভ মানে ডু, এই ডু শব্দটাও ইনফিনিটিভ হয়, হ্যাভ শব্দটাও ইনফিনিটিভ, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের যে বেসিক মৌলিক শব্দ, ওই মৌলিক শব্দটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। এই যে আমি এখন প্রাইমারি কিছু কথা বললাম, এবার আমরা আমাদের যে একটা চার্ট আছে, চার্টটা আমরা দেখি। দেখুন, তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব আমরা ভাগ করেছি জিরান। তাহলে জিরান কি হলো, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের জায়গায় বসে, ভার্ব প্লাস আইএনজি যখন এভাবে নাউনের জায়গায় বসবে, তখন তাকে আমরা জিরান বলি। প্রাইমারি একটা পরিচয়। এগুলার অনেক ধরনের ব্যবহার আমি আজকে দেখাবো, এবং কিভাবে কনফিউশন সৃষ্টি হবে তাও আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি।
এরপর আসছে পার্টিসিপল। পার্টিসিপল নিয়ে আমি জাস্ট এখানে দেখিয়েছি একটু করে। সেটা হচ্ছে ডুইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ডু থেকে আইএনজি যুক্ত, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। ডানের সাথে আমাদের পরিচয় আছে, ডুইং এর সাথেও আমাদের পরিচয় আছে, কিন্তু বইতে লেখা থাকে কিরকম ডু ডিড ডান, কিন্তু আমরা চিন্তা রাখবো ডু ডুইং ডিড ডান, ডু ডুইং ডিড ডান, এবার মাথায় রাখবো। তাহলে এটাকে এই ডুইং শব্দটা এবং ডান শব্দটা, এই দুটো শব্দকে আমরা পার্টিসিপল হিসেবে দেখেছি। পার্টিসিপলের আরো একটা প্রকার আছে। দেখুন পার্টিসিপলের এই যে প্রকার দেখানো হয়েছে, আমি একটু করে দেখাই। এখানে পার্টিসিপলের যে প্রকার দেখানো হয়েছে, এই যে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে দেখা যাচ্ছে পাস্ট পার্টিসিপল, তারপরে দেখা যাচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, এবার আসুন ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সিম্পল, আশা করি দেখা যাচ্ছে শব্দটা। একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আরেকটা আমরা দেখতে পাচ্ছি বেয়ার ইনফিনিটিভ, আরেকটা আমরা দেখতে পাচ্ছি স্প্লিট ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ কয় প্রকার হলো? 3 প্রকার। এবার ব্যাপারগুলোকে আমি একেবারে স্পষ্ট করে দিচ্ছি। এখন আসুন, আমি জাস্ট এখানে আরো একবার এই ব্যাপারটাকে কেটে দিচ্ছি, তারপরে আমি দেখাই। তাহলে আমাদের যে দাঁড়ালো ইনফিনিটিভ। ইনফিনিটিভের যে ব্যাপার, এই যে এখানে ডু, আমি বলেছি এই শব্দটাও ইনফিনিটিভ, আবার টু ডু এই শব্দটাও ইনফিনিটিভ। টু ডু এটা ইনফিনিটিভ, আবার ডু শব্দটাও ইনফিনিটিভ। তাহলে এবার প্রথমে আরো একবার যাওয়া যাক, আমি এরপরে সামনে এগিয়ে যাব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। জিরান ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করবে। পার্টিসিপল, এটা এই শব্দগুলো আমাদের মুখস্থ। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, এই যে প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, তারপরে হচ্ছে আরেকটা পেয়েছি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, এই শব্দগুলো আমরা চিনি। তারপরে আরেকটা শব্দ আছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল ব্যাপারটা একেবারেই কঠিন কিছু না। কোন একটা শব্দের শুরুতে, অর্থাৎ যদি আমি এভাবে লিখি হ্যাভিং ডান, অর্থাৎ হ্যাভিং শব্দটা এখানে ফর্মুলা, হ্যাভিং শব্দটা এখানে সূত্রের মতো সকল শব্দের সাথে হ্যাভিং শব্দটা আসবে। হ্যাভিং শব্দ যুক্ত শব্দ যখন আসবে, তখন আমরা এটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। যেমন আমি লিখলাম হ্যাভিং কমপ্লিটেড, আমি লিখলাম হ্যাভিং কমপ্লিট, মনে করেন লিখলাম ফিনিশড। অর্থাৎ এই যে পাস্ট পার্টিসিপলটা আছে, পাস্ট পার্টিসিপল যে শব্দটা আছে, পাস্ট পার্টিসিপলের আগে হেডিং বাড়িয়ে দিলে তখন তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলি। তাহলে পার্টিসিপল পেয়েছি, পার্টিসিপল এই একটা, পার্টিসিপল দুইটা, তাহলে এই দুইটাকে আমরা কপি করে নিলাম। তাহলে 3 ধরনের পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি। আইএনজি যুক্ত শব্দগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্মকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, হ্যাভিং যুক্ত 3 নাম্বার ফর্মকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কয় প্রকার গেল? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবার আলোচনাটাকে আরো একটু মিনিংফুল করা যাক। আসুন, এখন আমি লিখলাম পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা কি? পার্টিসিপল জিনিসটা হলো মূলত এই যে আপনি আমাকে উত্তর দিবেন পার্টিসিপল জিনিস স্যার বুঝছি তো, ডুর সাথে আইএনজি, ডিড এর সাথে ডান, এভাবে এগুলো পার্টিসিপল আর কি। তাহলে পার্টিসিপল মানেটা কি? প্রথম একেবারে বেসিক কথা হলো পার্টিসিপল গুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। যেমন আপনি ধরুন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ডু যদি বর্তমান বুঝায়, ডিড অতীত বুঝায়, ডান কি তাহলে ভবিষ্যৎ বুঝায়? আপনি উত্তর দিবেন না, ডান ভবিষ্যৎ বুঝায় না। তাহলে ডান যদি ভবিষ্যৎ না বুঝায়, তাহলে ডান কি? ডান হলো মূলত ডু থেকে সৃষ্টি হওয়া, ডান শব্দটা হলো মূলত ডু থেকে সৃষ্টি হওয়া একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই শব্দগুলো এরা সকলেই অ্যাডজেক্টিভের মতো ভূমিকা রাখবে এবং এদের সাথে নাউন থাকে সাধারণত। যেমন আপনি উদাহরণ হিসেবে আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি রোলিং স্টোন, এটা পিসিএস পরীক্ষা অনেকবার আসছে। তাহলে দেখেন আমি লিখলাম ফ্লাইং বার্ড, আমি লিখলাম মুভিং কার। এই যে সেন্টেন্স গুলো, এগুলো খেয়াল করেন, প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের কাছে আছে কি কি? একটা আইএনজি যুক্ত শব্দ, তারপর একটি নাউন। এই যে নাউন, এই নাউনের আগে আইএনজি যুক্ত শব্দ, নাউনের আগে আইএনজি যুক্ত শব্দ, নাউনের আগে আইএনজি যুক্ত শব্দ, তারা সকলেই একটা কাজ করেছে। এটা হচ্ছে নাউনটার আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, যা সাধারণত অ্যাডজেক্টিভ করে থাকে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আপনি দেখলেন। দেখেন পাস্ট পার্টিসিপল, যেমন আমি লিখলাম
ব্রোকেন ব্রোকেন অ্যাঞ্জেল। তাহলে আমি লিখলাম ব্রোকেন হার্ট লিখি। ব্রোকেন হার্ট, হার্ট নাউনের আগে বসে ব্রোকেন শব্দটা হার্টের অবস্থা সম্পর্কে বর্ণনা দিচ্ছে, সুতরাং সে অ্যাডজেক্টিভ হিসাবে আসছে। মনে করেন আমি লিখলাম কমপ্লিটেড টাস্ক। এখন এখানে টাস্ক যদি নাউন হয় তাহলে কমপ্লিটেড কি অ্যাডজেক্টিভ। তাহলে এই ব্রোকেন শব্দ, কমপ্লিটেড শব্দ, এই শব্দগুলো সাধারণত এখানে কি হিসাবে আসছে, অ্যাডজেক্টিভ হিসাবে আসছে, এবং এরা সকলেই নাউনের আগে মডিফাই করার জন্য নাউনকে অ্যাডজেক্টিভের ভূমিকা রাখছে বলে এরা সবাই পার্টিসিপল। যেমন দেখেন আমি লিখলাম হ্যাভিং কমপ্লিটেড হোম টাস্ক, একসাথে লিখলাম। আমি তারপর কমা দিলাম, আই গট আউট অফ হোম, বাড়ির কাজ শেষ করে আমি বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন এই যে সেন্টেন্স, যে এই জায়গাটাতে আপনি দেখেন হোম টাস্ক একটা নাউন, হোম টাস্ক নাউনের আগে বসছে কমপ্লিটেড। কমপ্লিটেড কমপ্লিটেড এই শব্দটা হচ্ছে মূলত পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ এই যে ডান ফর্মের আগে যেহেতু হ্যাভিং আছে, তাহলে হ্যাভিং ডান, তাহলে এই হ্যাভিং কমপ্লিটেড হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে উদাহরণের মধ্যে আমি আপনাকে দেখালাম, এই যে আমরা এখন কথা বলছি মূলত কি নিয়ে, পার্টিসিপল নিয়ে। আমি পুরোটাকে একটা জায়গায় এখন এনে একটা, যেন আপনি পুরো জিনিসটাকে এক নজরে দেখতে পারেন, জিনিসটাকে আমি এক জায়গায় নিয়ে আসলাম। এক জায়গায় নিয়ে এসে এবার দেখুন এখানে কি কি লিখেছি, ডুইং ডান, এই দুইটাকে আমরা বলি পার্টিসিপল। পাশাপাশি আমাদেরকে আরেকটা পার্টিসিপল আমরা পেয়েছি, ওই পার্টিসিপলটা হলো মূলত এই যে হ্যাভিং ডান, হ্যাভিং কমপ্লিটেড। তারপরে উদাহরণ হিসেবে আমরা দেখেছি নাউনের সাথে তারা কিভাবে বসেছে, বিশেষ পরীক্ষায় যেমন রোলিং স্টোন এই এক্সাম্পল অনেকবার এসেছে। এই অবশ্যই মাথায় রাখবেন, তাহলে পার্টিসিপল গুলো নাউনের আগে আছে। জি বলেন। স্যার তাহলে হ্যাভিংটা কি এখানে স্যার হ্যাভিং কমপ্লিটেড হোম টাস্ক, ওই ক্ষেত্রে কি স্যার হ্যাভিং অ্যাডভার্বের মতো কাজ করছে? এক্স্যাক্টলি, হ্যাভিং অ্যাডভার্ব অর্থাৎ কমপ্লিটেড কে যদি আপনি পার্টিসিপল ধরেন, তাহলে শুধু হ্যাভিং কমপ্লিটেড এর মধ্যে হ্যাভিং কোন পার্ট অফ স্পিচ, তাহলে সে অ্যাডভার্বের মতো কাজ করছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে বেসিক, হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। হ্যাঁ স্যার, ব্রোকেন হার্ট, হ্যাঁ এই হ্যাঁ, ব্রোকেনটা কি এখন আমরা বলবো যে হচ্ছে অ্যাডজেক্টিভ। পাস্ট অ্যাডজেক্টিভ, এটা কি কি পার্টিসিপল, এটা কি পার্টিসিপল, মানে 3 নাম্বার ফর্মটা আর কি ডানের মতো? হ্যাঁ, ডানের মতোই, অর্থাৎ এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম। এই ব্রোকেন পারফেক্ট হার্টের মধ্যে পার্টিসিপল, পারফেক্ট নাকি পারফেক্ট, পাস্ট, পারফেক্ট নাকি পাস্ট? পারফেক্ট। পারফেক্ট হওয়ার জন্য তো হ্যাভিং লাগবে। এই ব্রোকেনের আগে ও কি হ্যাভিং আচ্ছা, আছে? না না নাই। তাহলে এই জায়গাটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। আচ্ছা স্যার, কিন্তু পাস্টের ফর্মটা তো ডিড, হ্যাড এগুলা বলছেন, তো যার কারণে হচ্ছে আমি তো হয়ে গেছি যে হচ্ছে এটা ব্রোকেন, এটা পারফেক্ট হবে কিনা আর কি, এই জন্য তো কনফিউজ হয়ে গেছে। তো আমরা কি তাহলে হেডের বলতে পারি ব্যাপারটা যে দেখেন, পারফেক্ট হতে গেলে হ্যাভিং লাগবেই? লাগবেই। আচ্ছা তাহলে আচ্ছা। আমরা এতক্ষণে এখানে যে বিষয়গুলো দেখেছি, এই বিষয়গুলো হচ্ছে এখানে এই যে আমাদের কাছে 3টা পার্টিসিপল আছে। এই ডুইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে কি প্রেজেন্ট, হ্যাঁ, এটার কাজ কি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করা। তারপরে ডান, এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, আর এই শব্দটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, এদের গঠনটা আমরা এইটুকুতে এখান থেকে একটা ধারণা পেলাম। এখানে আমার আরো অনেক কথা আছে, খুব মনোযোগ লাগবে। আজকে আমি অনেক দরকারি কথা বলবো, এগুলো কঠিন আছে, একজন এক এক রকম করে পড়াই। আর ডুইং কি জিরান হতে পারে? বুঝি নাই, কোশ্চেন আবার বলেন। ডুইং ভার্ব কি জিরান হতে পারে? হ্যাঁ, ডুইং ভার্ব জিরান হতে পারে, এই ব্যাপারটা তো আমি বুঝিয়েছি। আমি এখানে আপনাকে এই জায়গায় এখানে দেখালাম না, ডান্সিং যখন সে নাউনের জায়গায় বসছে তখন সে জিরান, যখন সে অক্সিলারি ভার্বের সাথে এভাবে আসছে তখন সে ভার্ব, যখন সে নাউনের আগে বসছে তখন সে অ্যাডজেক্টিভ পার্টিসিপল। আচ্ছা, এখানে আমি আর দুই একটা কথা বলে এই পেজটাতে আমি প্রিভিয়াস কোশ্চেনের কাছে গিয়ে কিভাবে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলোকে আপনি কিভাবে সলভ করবেন তা আমি দেখাবো। প্রথমে আসুন, এখানে যে আমাদের
পার্টিসিপল নিয়ে কথা হচ্ছে। পার্টিসিপল কে আমি ডিফাইন করেছি, পার্টিসিপল ইজ অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। পার্টিসিপল গুলো মূলত এক প্রকার কি অ্যাডজেক্টিভ, এবং এরা গঠিত হয় ভার্ব থেকে, এই জন্যই তাদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইএনজি যুক্ত শব্দ। এই আইএনজি যুক্ত শব্দগুলোকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল বলি। যে আইএনজিটা আছে, আইএনজি মনে রাখবেন, আইএনজি হচ্ছে সিম্বল অফ কন্টিনিউয়াসনেস। আইএনজি হচ্ছে কি? সিম্বল অফ কন্টিনিউয়াসনেস। আচ্ছা, অর্থাৎ আইএনজি যে শব্দের সাথে সংযুক্ত হবে ওই শব্দটা কাজটা হচ্ছে চলমান বোঝাবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যে জিনিসগুলো আছে, এই যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি, মনোযোগ লাগবে, এটা ইম্পর্টেন্ট। এই কথাটা যদি মাথায় ঢুকাইতে পারেন তাহলে পরে অত গ্রামার ট্রামার আর দেখতে হবে না, এমনিতেই আপনার বুঝে আসবে। দেখুন, আইএনজি হচ্ছে কি? সিম্বল অফ কন্টিনিউয়াসনেস। তাহলে আর আইএনজি যুক্ত হয় কোথায়? প্রেজেন্ট পার্টিসিপলে। প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আইএনজি যুক্ত হয়, তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল তখনই হবে যখন কাজটা চলমান থাকবে। যখন কাজটা চলমান থাকবে, যেমন আপনি উদাহরণগুলোর দিকে খেয়াল করুন। রোলিং স্টোন, তাহলে স্টোনটা হচ্ছে রোল করছে, রোলিং স্টোন মানে যে ঘূর্ণয়মান পাথর। তাহলে ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড দিয়ে সহজ করে বুঝাই। মনে করুন ফ্লাইং বার্ড মানে উড়ন্ত পাখি, মুভিং কার মানে চলন্ত গাড়ি। আর বলুন, গাড়ি যদি থেমে যায় তাহলে মুভিং কার কথাটা কি আসবে? মুভিং কার কথাটা কি দাঁড়িয়ে থাকা গাড়িটার জন্য যাবে? বলুন, রেসপন্স দেন। না, যাবে না। তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে তখনই ব্যবহার হয় যে কাজটা কি বোঝায়? চলমান বোঝায়। বলেন, যে কাজটা কি বোঝায়? চলমান বোঝায়। চলমান বোঝায়। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে চলমান বোঝাবে। আমি জাস্ট একেবারে লিখে রাখছি, চলমান। চলমান কাজ বোঝানোর জন্য চলমান কোন নাউনের আগে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বসাবো। এবার আসেন, এরপরে আমাদের আছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, আচ্ছা, পাস্ট পার্টিসিপল হলো অতীত কাজ বোঝাবে। যে কাজটা হয়ে গেছে আর হবে না, যে কাজটা হয়ে গেছে আর হবে না, যে কাজটা শেষ হয়ে গেছে আর হবে না, যে কাজটা শেষ হয়ে গেছে আর হবে না, এমন কাজ বোঝানোর জন্য আমরা বলি। যেমন আমি যদি লিখি, আমি লিখলাম ব্রোকেন গ্লাস, ব্রোকেন গ্লাস, অর্থাৎ এখানে গ্লাস ভাঙ্গার যে কাজ, এই কাজটা শেষ হয়ে গেছে। তাহলে এই ব্রোকেন শব্দটা তাই ইঙ্গিত করছে যে কাজটা অতীতে হয়ে গেছে, যেটা আর হবে না। তাহলে এখানে আমরা লিখবো অতীত কাজ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল শব্দের ভেতরেই তার ব্যাপারটা আছে, তবু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, চলমান আইএনজি হচ্ছে চলমান, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে অতীত। আর পারফেক্ট পার্টিসিপল তাহলে স্যার কখন ব্যবহার হয়? একটা প্রশ্ন আসবে। এরপর আসছে কি? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে, মনে রাখবেন, কোন একটা কাজ অতীতে হওয়ার কথা ছিল, কোন কাজ যা অতীতে হওয়ার অথবা করার কথা ছিল এমনটা বোঝাতে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হয়। এই যে এক্সপ্রেশন গুলো, এগুলো অবশ্যই আপনি আপনার মাথায় ঢুকাইতে হবে। এই ব্যাপারটাকে আমি অতীতে হওয়ার কথা ছিল, আমি যে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটার দিকে নজর দেন, আপনার মাথায় বসবে। যেমন দেখুন, বাড়ির কাজ শেষ করে আমি বাসা থেকে বের হয়েছিলাম। তাহলে হোমওয়ার্ক এমন একটা কাজ যে কাজটা আগে করার কথা ছিল বলে এই কাজটার নাম হোমওয়ার্ক। যে কাজটা হোমে করার কথা তাই তো হোমওয়ার্ক। তাহলে আগে করার কথা ছিল বলেই তার নাম কি? হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্কটা আগে করার কথা ছিল এমন কাজকে আমরা কাজের এভেন এক্সপ্রেশনের জন্য আমরা পারফেক্ট পার্টিসিপলটা ব্যবহার করেছি। তাহলে কথা হলো কি, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয় চলমান কাজ বোঝানোর জন্য, পাস্ট পার্টিসিপল অতীত কাজ বোঝানোর জন্য, এবং পারফেক্ট পার্টিসিপল কোন কাজ অতীতে হওয়ার কথা ছিল এমন এক্সপ্রেশনের জন্য আমরা ব্যবহার করব পারফেক্ট পার্টিসিপল। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এই হচ্ছে পার্টিসিপল নিয়ে একটা প্রাইমারি ধারণা। পার্টিসিপলকে প্রকারভেদ এই শিখব। এবার কোনো কোশ্চেন আছে পার্টিসিপল নিয়ে? স্যার, পাস্ট পার্টিসিপল যেটা বললেন, পাস্ট পার্টিসিপল পরে তাহলে কি সবসময় নাউন থাকবে? সব পার্টিসিপলের পরে নাউন থাকতে হবে, নাউন না থাকলে পার্টিসিপল তো হবে না। ও, সব পার্টিসিপলের পরে নাউন থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে যতগুলো পার্টিসিপল আমি লিখেছি,
প্রথমে যে তিনটা দিলাম, তিনটা হচ্ছে গঠন। হ্যাঁ, এই তিনটি শব্দ তিনটির জন্য একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি। আচ্ছা, এখন এরপরে যে উদাহরণগুলো আমি দিলাম, দেখেন হ্যাভিং কমপ্লিটেড নাউন আছে, হ্যাভিং ফিনিশড, মানে সরি এই যে এই তিনটা ওইগুলো পারফেক্ট। এখান থেকে উদাহরণ মূলত দেখেন, রোলিং স্টোন নাউন, বার্ড নাউন, কার নাউন, হার্ট নাউন, টাস্ক নাউন, গ্লাস নাউন। এখন এই যে ওনার কোয়েশ্চনটা বোঝানোর জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম, ওখান থেকে একটু ফিডব্যাক দেন। গত ক্লাস করেছেন সবাই নিশ্চয়ই, তাহলে গত ক্লাসের একটা পড়া বলেন। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, আচ্ছা, লিঙ্কিং ভার্বের কথাটা এই জন্য এখানে ইম্পর্টেন্ট, এখানে এই জায়গার সাথে জিনিসটা বোঝানো আমার জন্য সহজ। দেখেন, আমরা বলেছিলাম সাধারণত একটা সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে আমরা বসাই অবজেক্ট, এবং এই অবজেক্ট হিসাবে এই জায়গায় বসে কি বলেন, নাউন। হ্যাঁ, নাউন অথবা প্রোনাউন। কিন্তু যখন এখানে একটা ভার্ব লিখলাম, ভার্ব, তাহলে এই ভার্বটা আমি লিখলাম কি, লিঙ্কিং ভার্ব। এই ভার্বটা লিখলাম কি, লিঙ্কিং ভার্ব। এরপরে যা আসবে এই জায়গায় বসে বলেন অ্যাডজেক্টিভ। এটার নাম আমি একবারে আরো মনে রাখার জন্য আমি লিখলাম কি, কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্টটা ইউজুয়ালি কি বসে, অ্যাডজেক্টিভ হয়। গত ক্লাসে বলেছিলাম, মনে পড়ছে কিনা দেখেন, রেসপন্স দেন। জি স্যার, অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ বসে। তাহলে সাধারণ ভার্বের, সাধারণ সেন্টেন্সের গঠন হচ্ছে এই গঠন। তাহলে অবজেক্ট হিসাবে এখানে নাউন আসবে, আর লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে এখানে আসবে কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা খেয়াল করেন। এখন আসুন, আমি এখানে বলেছি কি, পার্টিসিপল মানে কি, অ্যাডজেক্টিভ। বলুন, পার্টিসিপল মানে কি, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনের আগে বসে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া, নাউনের আগে বসে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনের আগে বসে বা নাউনের পরে বসে, কখনো নাউনের আগে বসে বা নাউনের পরে বসে, নাউনের আগে বসে বা নাউনের পরে বসে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়াটা অ্যাডজেক্টিভের কাজ। আচ্ছা, তাহলে পার্টিসিপল গুলো কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসেন, তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসছে, ব্রোকেন হার্টের আগে বসছে, মুভিং কারের আগে বসছে, ফ্লাইং বার্ডের আগে বসছে, রোলিং স্টোনের আগে বসছে। তাহলে অ্যাডজেক্টিভ গুলো নাউনের আগে বসছে। এখন একটি অ্যাডজেক্টিভ আরো বসতে পারে, যেমন আমি লিখলাম আই স হার, আমি একটা নাউন লিখি, আই স তানিয়া, তারপরে লিখলাম কি, ক্রাইং। বলুন, এখানে আইটা কি, সাবজেক্ট, স হচ্ছে কি, ভার্ব, তানিয়া কি, অবজেক্ট। তাহলে এই ক্রাইং শব্দটা, আমি তানিয়াকে কান্না করতে দেখেছি, এই জায়গাটাতে ক্রাইং যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, তানিয়া সম্পর্কে। আমি কান্না দেখেছি এমন তো না, আমি তানিয়াকে দেখেছি, এবং ক্রাইং শব্দটা তানিয়ার একটা অবস্থা, তাকে আমি কোন অবস্থায় দেখেছি। এই ক্রাইং শব্দটা তার মানে হচ্ছে আইএনজি যুক্ত শব্দ। এই আইএনজি যুক্ত এই শব্দটি তানিয়া নাউনের আগে বসছে না পরে বসছে, বলুন, আগে বসছে না পরে বসছে, পরে বসছে। হ্যাঁ, এই পরে বসলেও কিন্তু সে তথ্য দিচ্ছে কার সম্পর্কে, তানিয়া সম্পর্কে। সুতরাং এই শব্দটার পরিচয় কি, বলেন, এই শব্দটার অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল, কারণ আমরা অ্যাডজেক্টিভ গুলো, পার্টিসিপল হচ্ছে মূলত কতগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, একটা জায়গা দেখলাম, এবার আমি লিখলাম, দেখেন, তাহলে they have met in a meeting where, আমি একটু লম্বা করে লিখতেছি, where she got the glass broken। আচ্ছা, এখন আসেন, এই যে ব্রোকেন শব্দটা আমি এখানে লিখলাম, ব্রোকেন শব্দটা, তাহলে তারা একটা মিটিং এ বসেছিল, আমি ইচ্ছে করে এমনি জাস্ট একটু লম্বা লিখলাম, লম্বা বাক্য লিখলে যেন আমি উদ্বিগ্ন হয়ে না যাই। তাহলে they have met in a meeting where she got the glass broken। এই যে ব্রোকেন শব্দটা খেয়াল করুন, ব্রোকেন যে ওয়ার্ডটা,
এই ওয়ার্ডটিকে বলুন তো এটা কাকে বোঝাচ্ছে? দ্য Class গ্লাসকে। তাহলে গ্লাস নাউনকে মডিফাই করার জন্য সেই গ্লাস নাউনের আগে বসছে নাকি পরে বসছে? পরে পরে বসছে। বসছে। পরে তার বসছে। মানে হচ্ছে একটা নাউনকে মডিফাই করার জন্য পার্টিসিপল গুলো তার পরেও বসতে পারে। খুব ইম্পর্টেন্ট কথাগুলোকে খুব মনোযোগ লাগবে, না বুঝলে প্রশ্ন করার কাজটা করবেন। আপনি গত 3-4টা বিসিএস দেখলে প্রতিটা বিসিএস এই টাইপের প্রশ্ন আসছে। যেমন আমি বলেছিলাম she got a বললাম she got tired, আগের এক্সাম্পলটাই দিই। আচ্ছা দেখেন এখন এই যে বাক্যটা, এই বাক্যটাতে she কি সাবজেক্ট বলে, she কি রে সাবজেক্ট, তাহলে got কি ভার্ব, এবং এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে এই জায়গায় কি বসে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে টায়ার্ড শব্দটা কোন পার্ট অফ স্পিচ হলো? তাহলে অ্যাডজেক্টিভ। Adjective. আচ্ছা তাহলে লিঙ্কিং ভার্বের পরেও, তাহলে এবার দেখেন এটা পরীক্ষার প্রশ্ন 37 নম্বর বিশেষ আসছে, এডুকেশন ইজ এনলাইটেনিং। এখন আসুন, এডুকেশন হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে বলুন তো শিক্ষাই আলো। তাহলে শিক্ষাই আলো এই জায়গায় যেটা এডুকেশন সেটাই এনলাইটেনিং কিনা? রেসপন্স চাই। জি স্যার সেটাই। জি স্যার। যেটাই এডুকেশন সেটাই কি? Enlightening. এনলাইটেনিং। আচ্ছা তাহলে পরে ইজ ভার্বটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। বলুন ইজ ভার্বটা কি ভার্ব? Linking verb. লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? Adjective. অ্যাডজেক্টিভ বসে। এখন এই যে এডুকেশন ইজ এনলাইটেনিং এর নিচে অপশন হিসেবে আমি দিলাম জিরান, অপশন হিসেবে দিলাম পার্টিসিপল, অপশন হিসেবে দিলাম ভার্ব, অপশন হিসেবে দিলাম অ্যাডভার্ব। এবার বলুন এখান থেকে কোন অপশনটা আপনি অ্যানসার হিসেবে নেবেন? পার্টিসিপল। নাকি জিরান বলবেন? না স্যার পার্টিসিপল। পার্টিসিপল। কেন পার্টিসিপল বলেছেন? স্যার এটা অ্যাডজেক্টিভ তাই। Adjective এর কাজ করছে। অ্যাডজেক্টিভের কাজ কিভাবে করছে? লিঙ্কিং ভার্বের পরে বসছে। এডুকেশন সম্পর্কে অতিরিক্ত তথ্য লিঙ্কিং দিচ্ছে এই কারণে। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। Exactly! তার মানে আমি বুঝাতে পারছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ। she বলুন। got tired. স্যার she got tired এখানে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং Adjective পার্টিসিপল। এবং তো স্যার participle। এটা কি পার্টিসিপল হবে? এটা কি প্রেজেন্ট, পাস্ট না পারফেক্ট পার্টিসিপল? পরীক্ষায় যদি ওভাবে মেনশন থাকে, যেমন আমি ওরকম একটা एग्जांपल দিই, এটাও বিসিএস এর প্রশ্ন, আমি বিসিএস এর আপনার প্রশ্নের উত্তর আমি বিসিএস এর প্রশ্ন দিয়ে দিচ্ছি। দেখেন কি আসছিল, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। অপশন আ হচ্ছে পার্টিসিপল। অপশন বি দিল ডিরান্ট। অপশন এটা সি হবে। অপশন সি হলো মনে করেন নাউন, এবং অপশন ডি দিল অ্যাডজেক্টিভ। এবার অ্যানসার করেন। বই পুস্তকে যথেষ্ট ভুল আছে এবং এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য কনফিউশনের একটা জায়গা। এখন কোশ্চেন কি? এখনো কোশ্চেনটা তো আমি বলি নাই। আমি বলেছি বিসিএস এ কি আসছিল, বিসিএস এসেছিল রোলিং শব্দটা এখানে কি? এই চারটা অপশন থেকে কি হবে বলুন? পার্টিসিপল হবে। পার্টিসিপল। অ্যাডজেক্টিভ। Participle. আচ্ছা স্যার অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি হবে তা নিয়ে কনফিউজিং অ্যান্সার আসছে। ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি এবং আমার কথায় আমি যুক্তি দিব, এই ব্যাপারে আপনি ক্লিয়ারলি জিনিসটা মনে রাখবেন। দেখুন তাহলে আমরা এতক্ষণে এই যে একটা পেজ খুব গুছিয়ে পার্টিসিপল নিয়ে আমরা এতক্ষণ পড়লাম এবং পার্টিসিপল কি জিনিস তা আমরা দেখলাম। বলেছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল এভাবে নাউনের আগে বসে। তাহলে যৌক্তিকভাবে রোলিং শব্দটা স্টোনের আগে বসছে এবং সে পার্টিসিপল। এটা একটা যৌক্তিকতা আছে কিনা? রেসপন্স দেন। আচ্ছা আবার অ্যাডজেক্টিভ, এই যে স্টোন নাউনের আগে বসে স্টোন সম্পর্কে তথ্য দিচ্ছে, এই শব্দটা অ্যাডজেক্টিভ, তাও যৌক্তিক কিনা? জি স্যার যৌক্তিক। তাহলে অ্যাডজেক্টিভ যৌক্তিক, পার্টিসিপল যৌক্তিক।
এই কোয়েশ্চেনটা একটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, এখানে আপনার অ্যান্সার হবে অ্যাজেটিভ। তাহলে স্যার পার্টিসিপল কথাটা তো সত্য, পার্টিসিপল কেন বাদ দিলাম? কেউ কেউ আপনাকে যুক্তি দিবে পার্টিসিপল কথাটা তো তার কাছের পরিচয়, অর্থাৎ মনে করুন আমি যদি বলি জরিনা, তাহলে জরিনার পরিচয়ে যদি আমি দুইটা অপশন দেই, অপশন এ যদি আমি বলি সে একটা গার্ল, আবার অপশন বি বললাম তার নাম জরিনা, তাহলে জরিনাকে মেয়ে বলে পরিচয় দেওয়া, আবার জরিনা শব্দটা দিয়ে পরিচয় দেওয়া, তাহলে মেয়ে পরিচয়টা তার জন্য একটা বৃহত্তর বা বড় পরিচয়, জাতীয় পরিচয়। কিন্তু যখন আমি জরিনা শব্দটা বলবো এটা তার স্পেসিফিক পরিচয়। তাহলে রোলিং শব্দটা অ্যাজেটিভ, তাহলে এই কথাটা সত্য, কিন্তু রোলিং এর জন্য অ্যাজেটিভের অনেক প্রকার থেকে পার্টিসিপল একটি প্রকার, সেই অর্থে অ্যাজেটিভ হচ্ছে একটা বড় পরিচয়, আর তার ক্লোজেস্ট বা কাছের পরিচয় হচ্ছে রোলিং শব্দটা, তারা আমরা পার্টিসিপল বলবো। এই যুক্তি অনেকে দিবে, কিন্তু কথা হলো পার্টিসিপল তো অনেক প্রকার আছে। পার্টিসিপল তো শুধু প্রেজেন্ট পার্টিসিপল না, পার্টিসিপল পাস্ট পার্টিসিপল আছে, পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল আছে, পার্টিসিপল প্যাসিভ পার্টিসিপল আছে, আছে না? আছে। তাহলে আমরা আজকে জি দেখলাম, স্যার। তাহলে এখন এখানে কি প্রেজেন্ট শব্দটা আছে নাকি শুধু পার্টিসিপল আছে? শুধু শুধু পার্টিসিপল। শুধু পার্টিসিপল আছে। এই জন্য দিস ইজ আ ফাঁদ, দিস ইজ আ ট্র্যাপ। আপনি যেন পার্টিসিপল অ্যান্সার করেন, এই জন্য এই প্রশ্ন বিশেষ পরীক্ষা আসছে। এখানে অ্যান্সার হবে অ্যাজেটিভ, 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 কারণ আপনাকে ক্লিয়ার করা হয় নাই এখানে পার্টিসিপলটা কোন পার্টিসিপল। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার কোশ্চেনটা ছিল টায়ার্ড শব্দটা নিয়ে, মানে টায়ার্ড তো এমনিতেই একটা, মানে এটা তো আসলে পাস্ট কি পারফেক্ট সেটা তো বোঝা যাচ্ছে না, মানে এটা তো বেস ফর্মই লাগতেছে আর কি টায়ার্ড এর। তাহলে এইটা যদি ধরেন আমাকে প্রশ্ন করলো যেটা কোন পার্টিসিপল, তাইলে কি বলবো, মানে এটা অ্যাকচুয়ালি কি পার্টিসিপল? না, এটা তো ফার্স্ট পার্টিসিপল দেখা যাচ্ছে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল তো আইএনজি ছাড়া হয় না। আইএনজি ছাড়া হয় না। হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ। প্রেজেন্ট পার্টিসিপল হতে গেলে তাকে কি হতে হয়? আইএনজি হতে হয়। আইএনজি আর পাস্ট যুক্ত হতে পার্টিসিপল, হয় আর প্রেজেন্ট পার্টিসিপল এই ব্যাপারগুলো কঠিন একটা না। প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ, কোশ্চেন করুন স্যার এখানে প্রশ্নটার ক্ষেত্রে যদি আসে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই জায়গায় যদি এটা বাদ দিয়ে শুধুমাত্র রোলিং স্টোন গ্যাদার্স নো মস আসে, তাহলে সেক্ষেত্রে তো সেটা জিরান্ডি হবে। এই শব্দটা যদি বাদ দেওয়া যায়। না না, তখনও অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এখানে Adjective. রোলিংটা কি না, সাবজেক্ট না। ওই ব্যাপারটা আমি বুঝাবো, ওই ব্যাপারটা এখনো আসে নাই, আজকের ক্লাসেই বুঝাবো ওই ব্যাপারটা। আমি তো ধাপে ধাপে আমার প্রেজেন্টেশনটা আপনি এনজয় করেন। আমি অনেক জটিল কতগুলো জিনিসকে এমন ভাবে দিচ্ছি যেন আর জনমে কোনো সমস্যা না হয়। এই যে আমি পার্টিসিপল নিয়ে যে কথাগুলো বলেছি, জাস্ট ভিডিও শুনবেন, এই আমার পয়েন্টগুলোর দিকে তাকিয়ে থাকবেন, আপনার কাছে সব সময়ের জন্য ক্লিয়ার, কারো কোনো কথা শুনবার দরকার নাই। এবং এখানে একটা জায়গা সব সময় মানে বই পুস্তকে আলোচনা থেকে বাইরে কারো পাশাপাশি কথা বললে আপনি মিউট করে রাখেন, অন্যদিকে গল্প করে এখানে ওই স্পিকার অন রাখবেন না প্লিজ। আচ্ছা, এখন আসুন এরপর আমরা চলে যাই আইএনজি নিয়ে। কথা হলো এই যে আইএনজির প্রকারটা, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে গেল। এখন আমি জিরান্ডের ব্যাপারটাতে যাবার আগে ইনফিনিটিভ নিয়ে একটু বলি। আমি বলেছিলাম ইনফিনিটিভের যে প্রকার। এখন আমি এখানে একটা শিরোনাম লিখি, এখন আমাদের আলোচনা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভের বিষয়ে আমি আপনাকে দেখিয়েছিলাম ইনফিনিটিভ কি জিনিস। ইনফিনিটিভ হচ্ছে মূলত এই যে টু ডু কে আমরা ইনফিনিটিভ হিসেবে চিনি, কিন্তু আমি আপনাকে এই জায়গাটাতে বুঝিয়েছিলাম ইনফিনিটিভ হচ্ছে ওই যে ভার্বের বেস ফর্ম যেটা, ওটাকেও আমরা কি বলতে পারি? ইনফিনিটিভ বলতে পারি। তার মানে এখানে এই যে এখানে টু ডু ইনফিনিটিভ, আবার শুধু ডু শব্দটাও কি ইনফিনিটিভ। এতক্ষণ পরে এসে অনেকে জয়েন দিচ্ছে, মানুষ ব্যস্ত থাকতে পারে, স্বাভাবিক। তাহলে কথা হলো ডু, টু ডু, হ্যাভ, এরা সকলেই কি ইনফিনিটিভ। এদের তিনটি নাম আমি লিখেছি, একটা হচ্ছে ইনফিনিটিভ, এদেরকে বলা যায় বেস ফর্ম, এদেরকে বলা যায় কি ফর্ম? ডিকশনারি ফর্ম। Dictionary. এদের যে ব্যাপারটা এটা মাথায় রাখবেন। তাহলে ইনফিনিটিভ সাধারণত এতক্ষণ আমরা পার্টিসিপলকে যেভাবে দেখেছি, পার্টিসিপল সবসময় অ্যাজেটিভের কাজ করে, ইনফিনিটিভ কিন্তু শুধুমাত্র কোনো অ্যাজেটিভ অথবা নাউনের কাজ একচ্ছত্র ভাবে করে না, কিন্তু ইউজুয়ালি সে নাউনের কাজ করে। কখনো কখনো তাকে আপনি
অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে দেখবেন, ইনফিনিটিভকে আপনি ব্যবহার হতে দেখবেন অ্যাডভার্ব হিসেবে বিভিন্নভাবে। আগে আমরা দেখি একটা ইনফিনিটিভ হয় নাউন হয়, যেমন আমি লিখলাম টু এর ইজ হিউম্যান, লেখা বেশি ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। ইনফিনিটিভ দেখেন এর ইজ হিউম্যান, তাহলে এখানে একটু এর শব্দটা ইনফিনিটিভ এখানে সাবজেক্ট পজিশনে বসছে। আমি বললাম আই ওয়ান্ট টু গো দেয়ার, এখানে দেখেন ওয়ান্ট একটা ভার্ব, এই সাবজেক্ট ওয়ান্ট ভার্ব, আর টু গো হচ্ছে অবজেক্ট, তাহলে ইনফিনিটিভ অবজেক্ট পজিশনে বসছে। আবার আপনি দেখতে পাবেন একটা ইনফিনিটিভ নাউন যেভাবে প্রেপোজিশনের পরে বসে, ইনফিনিটিভ প্রেপোজিশনের পরে বসতে দেখা যায়। যেমন আমি যদি বলি শি ইজ অ্যাবাউট টু ডাই, সে খুব অসুস্থ, স্যার তার মরা টু মরা এর অবস্থা। হিউম্যান, এখানে টু এর কি এমফাসাইজ দেওয়ার জন্য মানে এরকম হয়েছে? হ্যাঁ না টু না, এখানে তো সাবজেক্টই ভুল করা, এমফাসাইজের জন্য আসে নাই। দেখেন এখানে সাবজেক্টই হচ্ছে ভুল করা মানুষের কাজ, মানে মানুষ থেকে ভুলকে সেপারেট করা যাবে না, এই ধরনের অর্থ, কথা বুঝছেন? ভুল করা কথাটাই এখানে ইজ ভার্বের সাবজেক্ট। আচ্ছা, তাহলে আই ওয়ান্ট টু গো দেয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ইনফিনিটিভ, দেখেন ইনফিনিটিভ এখানে সাবজেক্ট হয়েছে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ আসছে, আবার ওয়ান্ট এর অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ আসছে, আবার অ্যাবাউট প্রেপোজিশনের পরেও ইনফিনিটিভ আসছে। তাহলে একটা ইনফিনিটিভ সাবজেক্ট নাউনের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে একটা ইনফিনিটিভ বসতে পারে। এবার দেখেন আমি বললাম কি আই উড রাদার গো, আচ্ছা নাও লিখলাম আমি বরং যাই, বলেছি বাংলা অনুবাদ কি বলেছি? আমি বরং যাই। আচ্ছা, বাংলা অনুবাদ খেয়াল রাখতে হবে, অনেকে অনুবাদগুলো এখন এই যে জায়গাটা, এই যে গো শব্দটা, এটা কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে ইনফিনিটিভ, মানে এটার যে একটা পরিচয়, এটাও ইনফিনিটিভ, কারণ এই শব্দটা মডাল অক্সিলারি ভার্বের পরে আসছে। উড রাদার একটা মডাল অক্সিলারি ভার্বের পরে যেটা বসে ওটা ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি আই মেক হার টু গো, লিখলাম ভুল লিখেছি ইচ্ছে করে, আমি বললাম আই গট হার টু গো। আচ্ছা দেখেন আমি তাকে যেতে দেই, মনে করেন আমি টু গো না লিখে আমি লিখলাম টু রাইট দা লেটার, একটা সেন্টেন্স লিখলাম। আচ্ছা, আবার লিখলাম রাইট দা লেটার। বাক্যগুলোর অর্থ বলেন, আমি তাকে দিয়ে চিঠি লিখাই, তিনটি সেন্টেন্সের অর্থের দিকে নজর দেন। হ্যাঁ, মিউট করে রাখেন স্যার, আপনি কাইন্ডলি মিউট করে দেন। আচ্ছা, এখন আসেন আই উড রাদার গো, এখানে উড রাদার এর পরে এটা ইনফিনিটিভ। দেখেন আই মেক হার রাইট দ্য লেটার, এই বাক্যের অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই, তাহলে এখানে রাইট একটা শব্দ আছে। দেখেন আই গট হার টু রাইট দ্য লেটার, এটার অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই। তাহলে কথা হলো এই যে জায়গা, এখানে দেখেন টু রাইট সরাসরি একটা ইনফিনিটিভ আসছে, এই ইনফিনিটিভ গুলো টু এর, টু গো, টু ডাই এর মতো এটা মিল আছে। এই ধরনের টু যুক্ত ইনফিনিটিভ গুলোকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ, এই ধরনের টু যুক্ত ইনফিনিটিভ গুলোকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ, অর্থাৎ যার সাথে টু থাকে তাকে আমরা সিম্পল ইনফিনিটিভ বলি। আবার এই যে রাইট এবং গো, যেমন আমি যদি বলি আমি আমার ছোট বোনকে আমার ল্যাপটপ ব্যবহার করতে দেই, তাহলে আই লেট মাই সিস্টার ইউজ মাই ল্যাপটপ। এই যে জায়গাটা, এখানে দেখেন আমি আমার ছোট বোনকে ল্যাপটপ ইউজ করতে দেই, এই ইউজ ভার্বটা এখানে আসছে, ইউজ ভার্ব এটা ইনফিনিটিভ হিসেবে আসছে, ভার্বের যে ফর্ম ইনফিনিটিভ, অর্থাৎ দেখা যাচ্ছে ইনফিনিটিভ টু রাইট যখন হয় তখন তার নাম সিম্পল ইনফিনিটিভ, কিন্তু এটাও ইনফিনিটিভ, কিন্তু এই ইনফিনিটিভ গুলোর আগে টু শব্দটা নাই, এই টু যে নাই, না থাকা ইংরেজি, অর্থাৎ বিয়ার শব্দের অর্থ হচ্ছে খালি। বলেন বিয়ার শব্দের অর্থ কি?
খালি। খালি খালি। অথবা নাই। বিয়ার খালি। শব্দের অর্থ হচ্ছে শূন্য। বিয়ার শব্দের অর্থ কি? শূন্য। আচ্ছা, শূন্য। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা আই লেট মাই সিস্টার ইউজ মাই ল্যাপটপ, এই বাক্যে ইউজ যে ইনফিনিটিভটা আসছে, ইউজ ইনফিনিটিভটা টু থেকে শূন্য, তার আগে কোনো টু নাই, এই জন্য এটার নাম বিয়ার ইনফিনিটিভ। বলুন এটার নাম কি? ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ। Bare infinitive. বেয়ার ইনফিনিটিভ। এখানে কোনো টু নাই, বিয়ার ইনফিনিটিভ। এখানে টু নেই, এটা বিয়ার ইনফিনিটিভ। এখানে টু আছে, এটার নাম সিম্পল ইনফিনিটিভ। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস। তাহলে কথা হলো ইনফিনিটিভের যে দুইটি প্রকার দেখলাম, ইনফিনিটিভ টু ডু হতে পারে, ইনফিনিটিভ শুধু ডু হতে পারে। যখন টু যুক্ত হয়ে আসে তখন তার নাম হচ্ছে, টু যুক্ত হয়ে আসলে তখন তার নাম কি? সিম্পল ইনফিনিটিভ। টু ছাড়া হলে তখন তার নাম বিয়ার ইনফিনিটিভ। এবার Bare আমরা infinitive. প্রিভিয়াস কোয়েশ্চেনের দিকে যাব। এর আগে আমি জিরান নিয়ে একটু কথা বলবো। জিরানের কথা বলবার আগে এই যে আপনাকে যে শীটটা দেয়া হবে, অর্থাৎ ক্লাসের প্র্যাকটিস শীট, এগুলা কোচিং থেকে যে মূল লেকচার শীটগুলো, এগুলার বাইরে এগুলো এক্সট্রা শীট আপনাদেরকে দেয়া হবে। প্রতিটা ক্লাসে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন ইনফিনিটিভের গঠন দেখলাম, এখানে টু, এই যে এখানে উদাহরণ দেখানো হয়েছে, জিরান বার প্লাস আইএনজি, পার্টিসিপল বার প্লাস আইএনজি হতে পারে, এই হতে পারে, এই জিনিসগুলো আলোচনা অলরেডি হয়েছে। এখন আসেন এরপরে এই পরের পয়েন্টে আমরা যাই। দেখেন স্যার জিরান ইনফিনিটিভের আরেকটা জায়গায় যে টু ডাই একটা জায়গায় দেখছি, ওই জায়গাটা কোন পজিশনে আছে ইনফিনিটিভটা? এটা নাউন উপরে? পজিশনে, কারণ ওটা আমি, হ্যাঁ, নাউন পজিশনে, অর্থাৎ নাউন পজিশনে ইনফিনিটিভ বসে, এটা দেখানোর জন্যই ওটা আমি দিয়েছি। যেমন আমি যদি বলি, এই যে অ্যাবাউট টু ডাই যেটা লিখছিলেন হ্যাঁ, আর কি। আচ্ছা আমি বুঝাই, আমি আরেকটু করে ক্লিয়ার করি আপনাকে। শি ইজ অ্যাবাউট টু ডাই, এই যে টু ডাই এই জায়গাটা হ্যাঁ কোন পজিশনে? এটাকে নাউন পজিশনে? হ্যাঁ, যেমন দেখেন আমি বললাম I know nothing about this issue, লিখলাম। তাহলে প্রথম বাক্যের সাথে তুলনা করে ব্যাপারগুলো দেখেন। এখানে she, এখানে I মিল আছে, এখানে is, এখানে no। আচ্ছা, তাহলে নাথিং এখানে অবজেক্ট হিসেবে একটা প্রনাউন আসছে, কিন্তু এখানে কোনো অবজেক্ট নাই। কিন্তু অ্যাবাউট একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে দিস ইস্যু, এই নাউনটা বসছে। তাহলে এই দিস ইস্যু যেমন নাউনের যে জায়গা, এই জায়গাটাতে বসছে কে? টু ডাই। অর্থাৎ একটা ইনফিনিটিভ কিসের জায়গায় বসছে? নাউনের জায়গায় বসছে। Noun এর জায়গায়। হ্যাঁ, আরো জায়গা দেখাচ্ছি আমি, কোন কথাটি কোন জায়গায় বলবো তার একটা ধাপ আছে, এই জন্য আমি জাস্ট একটু আগাচ্ছি সামনে। এবার আসুন জিরান নিয়ে এখনো কোনো কথা হয় না, ইনফিনিটিভ নিয়ে একটা ধারণা দিলাম, পার্টিসিপল নিয়ে কিছু কথা হলো। তাহলে জিরান হচ্ছে ভার্ব বেয়ার প্লাস, ইনফিনিটিভ, স্যার বলেন বেয়ার ইনফিনিটিভ নিয়ে একটা কোশ্চেন ছিল। বলুন। সেটা হ্যাঁ, হচ্ছে ইনফিনিটিভ তো ধরেন টু দেখলে, টু এর পরে ভার্বের বেস ফর্ম দেখলে বুঝি যে সেটা ইনফিনিটিভ। এখন বেয়ার ইনফিনিটিভ কেমন করে বুঝবো? মানে সেন্টেন্স থেকে আইডেন্টিফিকেশন কেমন করে করব? এটা কি বাংলা অর্থ করে তারপরে কিছু করানো হলে সেটাই ইনফিনিটিভ, এরকম করে? এরকম একটা ব্যাপার আছে, ওটা একটা আপনি যেটা বলেছেন ওটা একটা কৌশল, আমি আরো একটা কৌশল দিচ্ছি। আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমার কাছে ইনফরমেশন আছে, ভয় পাবেন না, ইনশাআল্লাহ যা আচ্ছা। বলবেন তার কথা তার উত্তর আছে। হ্যাঁ, এখন আমি জাস্ট এটা আরেকটু একটু সাইজে ছোট করে নিচ্ছি প্রেজেন্টেশনের সুবিধার জন্য। তাহলে আমাদের এখানে কথা ছিল কি? ইনফিনিটিভ নিয়ে। এখন ইনফিনিটিভের মধ্যে গো, রাইট, এই শব্দগুলোতে আপনি যে উত্তরটা নিজে প্রশ্ন করে উত্তর দিয়ে ফেলেছেন, ওই উত্তরটা আমি একটু বলি। ওটা হচ্ছে ইনফিনিটিভ কি জিনিস তা নিয়ে একটু করে এখানে সংযুক্ত করে দেই। এটা আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম, জাস্ট একটু সংযুক্ত করে দিই আপনার প্রশ্নের কারণে। সেটা হচ্ছে, মনে করুন কি আর কি ফেললাম আমি নিলাম, অর্থাৎ এই জায়গায় জিনিসটা দেখানোর জন্যই। মনে করেন ইনফিনিটিভ কি জিনিস? ইনফিনিটিভের ক্ষেত্রে এই যে পার্টিসিপলের মধ্যে যেমন আমি অর্থ বলেছিলাম, আইএনজি হচ্ছে সিম্বল অফ কন্টিনিউয়াসনেস, তারপরে হচ্ছে ইডি থাকলে অতীতের কাজ বোঝাবে, আর পারফেক্ট পার্টিসিপল বোঝাবে অতীতে কোনো কাজ করার কথা ছিল, এই ধরনের অর্থ। এখন আসবো ইনফিনিটিভ। ইনফিনিটিভের ক্ষেত্রে ইনফিনিটিভ হচ্ছে একটা এমন ক্রিয়া যেমন করতে, করার, হতে, হওয়ার, তারপরে মনে করেন যেতে,
যাওয়ার। এই ধরনের অর্থ আসলে এদেরকে আমরা ইনফিনিটিভ হিসেবে আইডেন্টিফাই করব অর্থের বিবেচনায়। অর্থের বিবেচনায় এটা একটা ব্যাপার। আপনার প্রশ্নের উত্তরে এই উত্তরটা আপনি নিজেই দিয়েছেন, এর সাথে আমি আরেকটা ব্যাপার সংযুক্ত করে দিচ্ছি কিভাবে আপনি চিনবেন। খুব সিম্পল, বেয়ার ইনফিনিটিভ গুলো চেনাটা খুব সহজ, কারণ বেয়ার ইনফিনিটিভ গুলো বসবে কোথায় জানেন? বেয়ার ইনফিনিটিভ গুলো বসবে মডাল অক্সিলারির পরে। কোথায়? মডাল বলেন অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আসবে কজেটিভ ভার্ব। তাহলে কজেটিভ ভার্বের পরে এবং মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে মূলত বেয়ার ইনফিনিটিভ বসে, আর তেমন জায়গা পাবেন না যেখানে বেয়ার ইনফিনিটিভ বসে। বুঝতে পারছি? এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। তাহলে গেল। তাহলে ইনফিনিটিভ হচ্ছে করতে, করার, হতে, হওয়ার, যেতে, যাওয়ার জাতীয় অর্থ প্রদান করে, এবং ইনফিনিটিভের এই যে এই ধরনের অর্থ প্রদান করে এই ব্যাপারটা একটু দেখেন, টু অ্যাড। তাহলে দেখেন ভুল করা, এই যে এই টাইপের অর্থ আসছে। I want to go, আমি যেতে চাই। হ্যাঁ, she is about to die। দেখেন আমি আরো যদি ক্লিয়ার করি ব্যাপারটা, আমি লিখলাম she can dance। আমি লিখলাম, তারপরে লিখলাম কি she wants to dance। একটা হচ্ছে she can dance, একটা হচ্ছে she wants to dance। দুইটি সেন্টেন্স আমি লিখেছি। প্রথম সেন্টেন্সে একটা ডান্স আছে, দ্বিতীয় সেন্টেন্সে আছে টু ডান্স। প্রথম সেন্টেন্সে যে ডান্স আছে এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, সংক্ষেপে লিখলাম। তারপরে এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আচ্ছা, প্রথম সেন্টেন্সের অর্থ করে দেখি আমরা। এটার অর্থ করলে আমরা অর্থটা কি পাই? অর্থটা দেখেন, সে নাচতে পারে। আচ্ছা, এবার দ্বিতীয় সেন্টেন্সের অর্থ করি আমরা। সে নাচতে চায়। এবার খেয়াল করেন, প্রথম সেন্টেন্সের ডান্সের যে অর্থ দ্বিতীয় সেন্টেন্সের ডান্সের একই অর্থ করেছে কিনা রেসপন্স শুনতে চাই। জি স্যার, জি স্যার। তাহলে এটা থেকে কি প্রমাণিত হয়? এটা থেকে এই ব্যাপারটাই প্রমাণিত হয় যে অর্থ যে এই ব্যাপারটাই প্রমাণিত হয় বেয়ার, এটাও ইনফিনিটিভ, এটাও কি ইনফিনিটিভ। এই ইনফিনিটিভে টু নাই, এই ইনফিনিটিভে টু আছে। এটা সিম্পল ইনফিনিটিভ, এটা বেয়ার ইনফিনিটিভ। তাহলে মডাল অক্সিলারি ভার্ব ক্যান এর পরে বেয়ার ইনফিনিটিভ বসেছে। আপনার উত্তর হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাই জিরান্ড। তাহলে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন কোন পজিশনে বসবে? নাউন পজিশনে বসবে। তাহলে নাউনের যে পজিশন, নাউনের পজিশন গুলো একটু খেয়াল করেন। এখানে জাস্ট এক জায়গায় করা আছে। এই ব্যাপারগুলো হচ্ছে যখন কোন একটা নাউন বাক্যের মধ্যে আসবে, নাউনের জন্য স্পেসিফিক কিছু জায়গা আছে। যেমন একটা সেন্টেন্সে একটা নাউন আসবে সাবজেক্ট পজিশনে, একটা নাউন আসতে পারে অবজেক্ট পজিশনে। এভাবে নাউনের কিছু জায়গা কিন্তু আছে। দেখি বলেন, শোনা যাচ্ছে? দেখেন, সাবজেক্ট অফ এ ভার্ব। তাহলে সেইং এন্ড ডুইং আর টু থিংস। তাহলে বলা এবং করা। আমি কিভাবে মিউট করব সবাইকে? হ্যালো, স্পিকারটা একটু মিউট করে কথা বলেন। আচ্ছা, তাহলে পরে দেখেন সাবজেক্ট অফ আ ভার্ব, এখানে দেখেন সেইং এবং ডুইং এরা আর ভার্বের সাবজেক্ট হিসেবে আসছে আইএনজি সরাসরি। দ্বিতীয় নম্বর অবজেক্ট, এটা আমি সহজ বলেই দ্রুত এগিয়ে যাব। হি হু লাইকস বরোইং ডিসলাইকস পেইং। অর্থাৎ যারা ধার নিতে পছন্দ করে তারা ধার সুদ দিতে অপছন্দ করে। ঠিক আছে? তাহলে সিইং ইজ বিলিভিং, এগুলো পরীক্ষায় আসছে। ঠিক আছে, সিইং ইজ বিলিভিং। আপনি দেখেন ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে সিইং, আবার ইজ ভার্বের অবজেক্ট হয়েছে বিলিভিং। বুঝতে পারছি? আচ্ছা, আবার দেখেন অবজেক্ট অফ আ প্রেপোজিশন, অর্থাৎ একটা প্রেপোজিশনের পরেও একটা নাউন বসে, ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে আইএনজি। যেমন বি স্লো ইন চুজিং আ ফ্রেন্ড, স্লোয়ার দ্যান ইন চেঞ্জিং হিম। আচ্ছা, স্লোয়ার ইন চেঞ্জিং হিম, এখানে কথা হচ্ছে চুজিং এই শব্দটা বসছে কার আগে? ইন প্রেপোজিশনের আগে। তাহলে প্রেপোজিশনের পরে নাউন বসে, এখানে প্রেপোজিশনের পরে কি বসছে? আইএনজি। আচ্ছা, আর এমনিতেই আমরা জানি প্রেপোজিশনের পরে কোনো ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। কারণ প্রেপোজিশনের পরে যে জায়গা, এই জায়গাটা কার জায়গা? নাউনের জায়গা।
আচ্ছা, একটা প্রশ্ন ছিল স্যার। কি বলুন? স্যার ওই যে স্যার এক্সাম্পল হি হু লাইকস বোরোইং, হুম, এখানে বোরোইংটা স্যার কোন কি হবে স্যার? হি হু লাইকস, বোরোইং ডিসলাইকস পেইং, সেই ক্ষেত্রে বোরোইংটা কি স্যার এখানে পার্টিসিপল হবে? না পার্টিসিপল কেন হবে? কারণ লাইক যিনি হি তিনি তো বড়োইং না, অর্থাৎ লাইক যদি ভার্ব হয় সহজ তো ব্যাপারটা। হু সাবজেক্ট, হ্যাঁ, এই যে হু যদি সাবজেক্ট হয় তাহলে লাইক ভার্ব হলে বোরোইং অবজেক্ট, কারণ এটা কমপ্লিমেন্ট না। কমপ্লিমেন্ট হতে গেলে হি এবং বোরোইং একই সত্তা হতে হবে, তাহলে এটা তো ভিন্ন সত্তা। তাহলে এখানে বোরোইং জিরান, আবার পেইং জিরান, দুইটাই জিরান। কথা বুঝতে পারছি কিনা? একসাথে এই জন্য এই ধরনের জি স্যার। এক্সাম্পলটা দেখানো হয়েছে। অনুরূপভাবে অবজেক্ট অফ আ প্রেপোজিশন, অর্থাৎ একটা প্রেপোজিশনের পরে বসে, এখন আপনি দেখতে পাচ্ছি ইন চুজিং, আবার এখানে দেখতে পাচ্ছেন দেখেন অফ গেটিং, গেটিং প্রেপোজিশনের পরে বসছে। এগুলো খুব সহজ ব্যাপার, এগুলো জাস্ট শীট থেকে আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখি বিসিএস এর বিভিন্ন বিভিন্ন প্রশ্নে এই ব্যাপারগুলো কিভাবে আসছে। প্রথমে আমরা দেখব এই, সরি এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমরা দেখব জিরান্ডের কিছু এক্সাম্পল। হ্যাঁ, একটু ফন্ট বড় করে নিচ্ছি। এক নাম্বার এক্সাম্পলটা দেখেন। এক নাম্বার এক্সাম্পলটা আসছে কিরকম, এটা 41তম বিসিএস এর প্রশ্ন। এই যে গত কয়েকদিন আগে যে বিসিএস পরীক্ষা হয়েছে, দেখেন না বুঝলে প্রশ্ন করবেন। আর এই পড়া এতক্ষণ যা বলছি তা বেসিক বোঝানোর জন্য পরিশ্রম করছি, এখন যা বলছি তা ইফেক্টিভ। এখানে এতক্ষণ না বুঝলেও এখন একেবারে বুঝে যাবেন, এবং এই ধরনের প্রশ্ন আসলে আপনি সলভ করতে পারবেন। ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, হিয়ার ওয়াকিং ইজ আ। তাহলে দেখেন আমি এতক্ষণ কি বুঝিয়েছি, প্রেপোজিশনের পরে কি আসে, কি বসে, নাউন বসে। আইএনজি যোগ তাহলে করা হবে। প্রেপোজিশনের পর আইএনজি আসলে কি হবে, জিরান। জিরান। তাহলে এখানে आंसर কি হবে, জিরান। তাহলে জিরান। এটা কোন বিসিএস আসছে, জিরান হবে। 40তম বিসিএস প্রিলি। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন এরপরের एग्जांपलটা একটু দেখেন। আমি এখানে এটা কোন কোন অনেক পরীক্ষা আসছে, এইজন্য এটা পরীক্ষার জিনিসগুলো ডিলিট করে দিলাম। আর জিরান ডাজ দা ওয়ার্ক অফ, জিরান কার কাজ করে বলুন, রেসপন্স দিন। জিরান কার কাজ করে, নাউনের এবার কাজ না অ্যাডজেক্টিভের কাজ? এবার প্যান্ট নাউন। ভার্ব এবং নাউনের। হ্যাঁ, জিরান হচ্ছে নাউনের কাজ করে। আচ্ছা, এবার আসেন এখানে এরপরে তৃতীয় নাম্বার एग्जांपल, আমি এটা বড় করে দিই, এটা 38 বিসিএস প্রিলির প্রশ্ন। এই বিসিএস এর প্রশ্নগুলো যদি বুঝে বুঝে সলভ করতে পারি তাহলে পরে লম্বা एग्जांपल আর বেশি দেখানোর দরকার হবে না। তাহলে দেখি প্রশ্নটা বলুন তো কি হবে। রিডিং ইজ অ্যান জিরান। এক্সিলেন্ট হ্যাবিট, রিডিং জিরান। ইজ অ্যান এক্সিলেন্ট, হ্যাঁ। তাহলে হিয়ার রিডিংটা কি, ভার্বাল নাউন, পার্টিসিপল, ভার্ব, জিরান্ড, কি অ্যান্সার হবে? তো এখন একটা ব্যাপার আছে, আমি এই জিনিসটা বুঝাই, এই জিনিসটা আমি এতক্ষণ বলি নাই। এই এক্সাম্পলটা আমার খুব কাজ দিল, মানে আর একটা মিসিং কথা এখানে আসলো। তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি, আবারও দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানে রিডিং শব্দটা কি, এখানে দুইটা। প্রথম কথা হচ্ছে ভার্বের সাবজেক্ট হওয়ার কারণে সে জিরান, আচ্ছা মানলাম সে জিরান, কিন্তু ভার্বাল নাউন আছে না, এই ভার্বাল নাউন, ঠিক আছে? ভার্বাল নাউন কি জিনিস, ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভার্বাল নাউন, হ্যাঁ, জিরানটাই হচ্ছে মূলত ভার্বাল নাউন। বলুন, জিরান হচ্ছে মূলত কি, ভার্বাল নাউন। ভার্বাল নাউন। কিন্তু একটা জিরানকে ভার্বাল নাউন বলার জন্য শর্ত আছে। জিরান্ডের আগে দি থাকবে, পরে অফ থাকবে। পরে অফ থাকবে। এই অবস্থায় যদি জিরান্ড আসে তখন তাকে আমরা ভার্বাল নাউন বলি। যেমন আমি যদি বলি দা, আমি লিখলাম একেবারে সহজ করে লিখি যেন গ্রামারটা মাথায় ঢুকে, ডান্সিং অফ জরিনা, জরিনার নাচ। আমি লিখলাম কি, অ্যাট্রাক্টস মি, জরিনার ডান্সিং আমাকে আকর্ষণ করে, একটা বাক্য লিখলাম। এই সেন্টেন্সে ডান্সিং শব্দটা জিরান, এবং এখানে আমরা আমাদের যে শর্ত ছিল আইএনজির আগে দি আছে, পরে অফ আছে, এভাবে যদি আসে এই জিরানকে আমরা বলবো কি, ভার্বাল নাউন। মনে থাকবে কিনা? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তার মানে মাশাআল্লাহ বুঝাতে পারছি, এবং এখন আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। এখন আসুন দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্য নেক্সট কোয়েশ্চেন হলো, এখানে একটু জায়গা করে নিলাম। এবার
প্রশ্নটা কি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বলুন। এটা সরকারি হাই স্কুল নিয়োগ পরীক্ষার প্রশ্ন আগের। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে he found parking is difficult. if he found parking is difficult. এখন এখানে এখনো মানুষ জয়েন করাইতে ব্যস্ত হয়ে যাচ্ছি। বলেন he found parking is difficult. here parking is difficult. parking কি হবে? উত্তর চাই স্যার জিরান্ট হবে। কেন? স্যার পার্কিংটা পার্কিং হচ্ছে এখানে ফাউন্ডের নাউন অবজেক্ট শব্দটা সাবজেক্ট হিসেবে কাজ ইজ করতেছে। এর সাবজেক্ট। এখানে পার্কিং শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট। আমি এখানে লিখে দিয়েছি, আপনি যেন ভুল না করেন। আসলে সেন্টেন্সটা ছিল দ্য অ্যাকচুয়াল সেন্টেন্স। খেয়াল করেন, দ্য অ্যাকচুয়াল সেন্টেন্স, আসলে সেন্টেন্সটা ছিল এরকম, হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। বুঝতে পারছি? এরকম ছিল বাক্যটা। তাহলে এখানে দ্যাট পার্কিং ইজ ভার্বের সাবজেক্ট, এই জন্য এটা হচ্ছে জিরান। তাহলে আমি আর এক্সাম্পল দেখাচ্ছি না, একই রকম এক্সাম্পল অনেকগুলো পাবেন। আমি ওয়াকিং স্ট্রিট দেখি, এটা বলেন। এখানে দুইটা এক্সাম্পল আমাদের আছে। স্যার এটা তো পার্টিসিপল। হ্যাঁ, এটা কি হবে? দেখাচ্ছি কিনা? তাহলে দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ, তাহলে এখানে आंसर কি হবে? পার্টিসিপল। কেন? স্যার স্ট্রিট নাউন, এর আগে ওয়াকিং, এটা হচ্ছে সম্পর্কে অ্যাডজেক্টিভ। তথ্য দিচ্ছে। আচ্ছা, তাহলে এবার বলেন, দ্য ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক। এটা কি হবে? স্যার এটা জিরান্ট, ওয়াকিং এটা এখানে জিরান্ট। কেন? স্যার এটা ওয়াকিং স্টিক, একটা একটি জিনিসকে বোঝাচ্ছে, মানে কম্পাউন্ড নাউন, এইজন্য। আচ্ছা, গুড, এখানে ভালো স্টুডেন্ট আছে মাশাআল্লাহ। এখন শুনুন, এটা একটা কনফিউজিং জায়গা। এই প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হলেও এই প্রশ্ন কঠিন আছে। আমি বুঝাই, উনি যে উত্তর দিয়েছে এই উত্তর অনেকে শুনেছেন, না শুনলে আমি আবার বলছি, এবং উত্তরটাকে আমি আরো একটু ইলাস্ট্রেট করে ক্লারিফাই করে দিচ্ছি। দেখেন, স্ট্রিট টু ওয়াক, স্ট্রিট টু ওয়াক, স্টিক টু ওয়াক, এখন অথবা স্ট্রিট ফর ওয়াকিং, স্টিক ফর ওয়াকিং। আমি লিখলাম ওয়াকিং শ্যাডো, আচ্ছা, এখন আমি যদি লিখি শ্যাডো ফর ওয়াকিং, এখন এই যে ফ্রেজ গুলো আপনি দেখেন, এখানে কিছু কম্পাউন্ড নাউন যাদেরকে দেখতে আপনার পার্টিসিপল লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা পার্টিসিপল না। যেমন আপনি দেখেন স্ট্রিট টু ওয়াক, এখানে স্ট্রিট টু ওয়াক যদি হয়, তাহলে এভাবে টু ওয়াক না লিখে স্ট্রিট ফর ওয়াকিং মিলে? বলেন মিলে কি? হাঁটার জন্য রাস্তা, হাঁটার জন্য লাঠি, তারপরে হাঁটার জন্য ছায়া, ব্যাপারটা এরকম না? অর্থাৎ জি স্যার। হ্যাঁ, দেখেন বাহ্যত এটিকে প্রেজেন্ট পার্টিসিপল মনে হবে, আমি ব্যাখ্যা করে দিয়েছি, কিন্তু এই ফ্রেজটি হলো স্টিক ফর ওয়াকিং। এটা মূলত স্টিক ফর ওয়াকিং, স্ট্রিট ফর ওয়াকিং, এই ধরনের ব্যাপার, কিন্তু শ্যাডো ফর ওয়াকিং তো না। মনোযোগ দিয়ে শুনেন, না বুঝবার কিছু নেই, কঠিন আছে, কিন্তু আমি সহজ করে দিচ্ছি। দেখেন, স্ট্রিট ফর ওয়াকিং কথাটা মিলে, স্টিক ফর ওয়াকিং কথাটা মিলে, কিন্তু শ্যাডো ফর ওয়াকিং কথাটা কি মিলে? হাঁটার জন্য ছায়া, ওয়াকিং শ্যাডো মানে কি হাঁটার জন্য ছায়া? রেসপন্স নাই। না স্যার। হ্যাঁ, কিন্তু হাঁটার জন্য রাস্তা, অর্থটা তো ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটা মাথায় রাখবেন। এই জন্য এখানে যদিও এই যে ওয়াকিং স্ট্রিট, ওয়াকিং স্টিক, এদেরকে দেখতে পার্টিসিপল মনে হবে,
কিন্তু আসলে মূলত ওয়াকিং স্ট্রিট একটা এক শব্দ, এটা কম্পাউন্ড নাউন। ওয়াকিং স্ট্রিট এটা কম্পাউন্ড নাউন, এটা একটা উত্তর। আর একটা ব্যাপার এখানে মাথায় রাখতে হবে, এই যে স্ট্রিট ফর ওয়াকিং, এটা স্ট্রিট এটা নাউন, ওয়াকিং ও নাউন। মনোযোগ দিয়ে শুনেন, এখানে গ্রামাটিক্যালি একটা ব্যাপার হচ্ছে যে পুরোটা মিলে এক শব্দ। দ্বিতীয়ভাবে সহজে বুঝবার জন্য বলি, দেখেন আমি এখানে প্রেপোজিশন গুলোকে কালার করে দিলাম এবং পাশে আরেকটা এক্সাম্পল লিখলাম। আমি লিখলাম স্টুডেন্টস অফ দিস কলেজ। তাহলে দেখুন, অফ হচ্ছে প্রেপোজিশনের আগে কি বসছে? স্টুডেন্টস নাউন। আবার কলেজ নাউন। তাহলে দেখেন, ফর হচ্ছে প্রেপোজিশন, তার আগে কি বসছে? নাউন। তারপরটাও কি হবে? নাউন। তাহলে Noun. যখন নাউনের জায়গায় বসে তখন তার নাম কি? জিরান। আশা করি বুঝতে পারছি। Jiran. অনুরূপভাবে Yes, sir. স্টিক ফর ওয়াকিং, তাহলে এখানে মনে করেন আমি লিখলাম পেজেস অফ অফ একেবারে শুধু একটা শব্দ লিখলাম, পেজেস অফ বুক। তাহলে দেখুন, অফ মাঝখানে প্রেপোজিশন হয়ে যদি এরকম দুই পাশে দুইটি শব্দ আসে, অবশ্যই দুইটি নাউন বা প্রনাউন হইতে হবে। তাহলে এখানে মাঝখানে প্রেপোজিশন বসছে, স্টিক বসছে, ওয়াকিং বসছে, তার মানে হচ্ছে এটা জিরান। অথচ এখানে যদি আমি ফর বসাই, অর্থটা মিলে না, শ্যাডো অফ ওয়াকিং মিলে না, এই জন্য এটা অশুদ্ধ। এই জন্য এখানে ওয়াকিংটা হচ্ছে কি? বলুন, ওয়াকিংটা হচ্ছে কি? পার্টিসিপল। Noun. ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল, আর এখানে ওয়াকিং শ্যাডোর মধ্যে ওয়াকিং পার্টিসিপল, আর এই ওয়াকিং হচ্ছে জিরান। যারা ভালো বুঝেন তাদের জন্য একেবারে স্পষ্ট হয়ে গেছে, আর যারা একেবারে দুর্বল আছে তারা এই কথাটিকে আরো একবার পড়ে নিবে, বা কথাটি আরো কয়েকবার ভিডিওটা টেনে শুনে নিবেন পরবর্তীতে। এবার আসুন পার্টিসিপল নিয়ে অনেক কথা হলো। পার্টিসিপলের উদাহরণ এখানে দেওয়া আছে, আপনারা শীট পেলে এই জিনিসগুলো দেখে নিবেন। আমি আজকের ক্লাসের দরকারি আরো কিছু পয়েন্টের দিকে আমি আগাচ্ছি বলে এখানে এগুলা আর দেখাচ্ছি না। পার্টিসিপল দেখুন, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের পার্থক্য একটু করে দেয়া আছে, পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। এবার আসুন, এখানে দেওয়া আছে পার্টিসিপল, প্রেপোজিশন, এক্সাম্পল, অর্থাৎ এই যে টেবল যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমি একেবারে কালার করে রাখি। এটা শীট যখন পাবেন এই টেবল খুব ভালোভাবে শিখে নেবেন, কারণ এটা পরীক্ষার জন্য সেন্টেন্স কারেকশন জাতীয় প্রশ্নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি উদাহরণ সহ এখানে কিভাবে দেয়া আছে। তাহলে এই যে সেভিং, এই যে টেবল ম্যাচ করে জিনিসগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ কখন জিরান হবে কখন পার্টিসিপল হবে এই ব্যাপারটা নিয়ে অনেকের কনফিউশন হয়। কখন জিরান হবে কখন পার্টিসিপল হবে এই ব্যাপারটাকে আমি এখানে ইলাস্ট্রেট করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি, বাংলায় উদাহরণ সহ জিনিসগুলো বোঝানো আছে। এই ব্যাপারে কি আর কোনো লম্বা কথা বলার দরকার আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। অর্থাৎ নাউনের মতো কাজ করলে তখন তাকে আমরা বলবো কি? জিরান। আর যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে বলবো পার্টিসিপল। তাহলে দেখেন, এখানে পার্টিসিপল, এখানে জিরান। তাহলে নাউনের আগে এখানে কিভাবে ব্যাপারটা দেওয়া আছে, নাউনের আগে বা পরে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে, তখন তাকে আমরা পার্টিসিপল বলবো, সে নিজেই নাউনের স্থানে বসবে। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য দেখেন, অ্যাডভার্বের পর বার প্লাস আইএনজি বসে। অ্যাডভার্বের পর বার প্লাস আইএনজি, যেমন দেখেন অনেস্টলি স্পিকিং, তাহলে এখানে অনেস্টলি এটা অ্যাডভার্ব, এরপর আইএনজি আসছে, মানে এটা পার্টিসিপল। কিন্তু অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি আসবে, যেমন আ মেগা ব্লাস্টিং, ঠিক আছে, বড় বিস্ফোরণ, আ মেগা ব্লাস্টিং। মনোযোগ দিয়ে শুনেন, এই ব্যাপারগুলো যদি জানেন তাহলে পরে আর কনফিউশন কখনো সৃষ্টি হবে না। অ্যাডভার্বের পরে আসছে, তাই এই শব্দটা পার্টিসিপল, হ্যাঁ, কিন্তু মেগা অ্যাডজেক্টিভের পরে আসছে, এই জন্য ব্লাস্টিং হচ্ছে কি? নাউন, জিরান। অনুরূপভাবে ইনট্রানজিটিভ ভার্বের পর, যেমন আপনি দেখুন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইট স্টার্টস মুভিং, মানে আমি বলেছিলাম ওই যে লিঙ্কিং ভার্বের পরে বসে, এই জিনিসটা আমি দেখিয়েছি। আর ট্রানজিটিভ ভার্বের পরে বসবে জিরান। যেমন দেখেন, আই এনজয় ড্রাইভিং, এখানে আই সাবজেক্ট, এনজয় ভার্ব, ড্রাইভিং অবজেক্ট। আবার সাবজেক্ট, স্টার্টস ভার্ব, মুভিং হচ্ছে পার্টিসিপল, মুভিং হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু আই সাবজেক্ট, এনজয় ভার্ব, ড্রাইভিং অবজেক্ট, এই জন্য।
অনুরূপভাবে অক্সিলিয়ারি ভার্বের পর ভার্ব এই জিনিসগুলো এই কয়েকটা উদাহরণ দেখে নেবেন, এগুলো কম্পারেটিভলি একটু গৌণ কথা, এই জন্য বাদ দিলাম। এবার আমি পরের পার্টে চলে যাচ্ছি। ইনফিনিটিভ নিয়ে দুই একটা এক্সাম্পল একটু দেখি। 40তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা একটু দেখেন। সবাই কি আছেন? জি স্যার। হ্যাঁ, দেখি বলুন। এখন এই প্রশ্নটা একটু দেখুন তো। এখানে আছে কি, আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, হারিয়ে যাওয়ার সুযোগ কখনো ফিরে আসে না। হিয়ার লস্ট শব্দটা কি? তাহলে লস্ট অপরচুনিটি, তাহলে অপরচুনিটি যেভাবে উচ্চারণ করেন, তাহলে অপরচুনিটি শব্দটা নাউন, তার আগে বসেছে লস্ট, তাহলে নাউনের আগে বসেছে ভার্ব প্লাস আইএনজি নয়, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা কি অ্যান্সার হবে? পার্টিসিপল স্যার। পার্টিসিপল, তাহলে অ্যান্সার হবে পার্টিসিপল। সহজ। তার মানে বিসিএস পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নই আসে, বেশি কঠিন কিছু আসে না। এই যে এই एग्जांपल দেখলে আপনি জিনিসটা অনুমান করে নিতে পারেন, এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে এই আরো সামনে আগাই, যেমন আরো একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন আপনি এখানে দেখেন, দেখি বলুন। एग्जांपलটা দেখেন, এখানে আছে কি, রোলিং স্টোন গ্যাদারস নো মস, হোয়াট রোলিং ইজ। এটা বিসিএসে আসছিল, আমি উদাহরণটা আগেও দেখিয়েছি। রোলিং স্টোনের মধ্যে রোলিংটা কি হবে? পার্টিসিপল। আমি আজকের আলোচনায় দেখিয়েছি, এখানে দেখাচ্ছি না। হ্যাঁ, এই যে এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো হচ্ছে কোন কোন অবস্থায় জিরান বসে, কোন কোন অবস্থায়, এই ব্যাপারগুলোর পরে কঠিন জায়গাটা আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এবার আসুন। এবার দরকারি কয়েকটা পয়েন্ট, আমাদের সময় লম্বা হলেও আপনারা আর 5-10 মিনিট একটু কষ্ট করে ধৈর্য ধরে কথাগুলো শুনুন। এই কারণ এই জিনিসটা আমি পরের আরেকটা ক্লাসের জন্য রেখে দেওয়া উচিত হবে না, এটা আমি আজকে শেষ করে দিতে চাই। এখানে আমি কয়েকটা ব্যাপার আগে ব্যাপারটাকে নিজের মতো করে বুঝাই, তাহলে কম সময়ে বোঝানো যাবে। এখান থেকে টেক্সট দেখানো উচিত। দেখেন জায়গা। আচ্ছা, তাহলে আমাদের গঠন হচ্ছে কি, সেন্টেন্সের গঠন। আমি আবারও আমি বারে বারে সেন্টেন্সের গঠনটা কেন দেখাই, কারণ যেন আপনার চেহারায় ভাষে আমি কি বলতে চাচ্ছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট, ভার্ব, দেন কি অবজেক্ট। আচ্ছা, তাহলে দেখেন, নাউন, তারপরে লিখলাম কি ভার্ব, আবারও বসবে কি নাউন। এভাবেই একটা সেন্টেন্সের গঠনটা হয় স্বাভাবিকভাবে, আমরা সকলে জানি, নাউন, ভার্ব, নাউন। এখন আসুন আপনি দেখতে পাচ্ছেন একটা বাক্যে সাবজেক্ট পজিশনে নাউন বসেছে, এরপরে ভার্ব আসছে, এরপরে আরেকটা ভার্ব আসলো। এটা কি সম্ভব কিনা দেখেন। আবারও বলছি, প্রথম স্ট্রাকচারটা কি, নাউন, ভার্ব, নাউন, এভাবেই একটা বাক্য হয়। আচ্ছা, কিন্তু দ্বিতীয় স্ট্রাকচারটা দেখেন, নাউনের পরে ভার্ব আসছে, ভার্বের পরে এই জায়গাটাতে আরেকটা ভার্ব যখন আসে, এরকম কি আসে? হ্যাঁ, এরকম আসে। এরকম আসলে কি করব তা নিয়ে কথা। দেখুন, তাহলে আমরা সকলেই ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি, দুটি ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বটি আইএনজি হয়, দুটি ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বটি কি হয়? আইএনজি হয়। হ্যাঁ, কিন্তু আমি লিখলাম, মনে করেন আই ওয়ান্ট, তারপর লিখলাম ডান্স, আবার লিখলাম আই এনজয়, তারপর লিখলাম ডান্স। দেখেন এখানে দুটি ভার্ব লিখেছি, নাউন বা প্রনাউন। স্যার, আই ওয়ান্ট টু ডান্স হবে, আই এনজয় ড্যান্সিং হবে। গুড। তাহলে আমি জাস্ট আরেকটু ছোট করে জিনিসটাকে এখানে আরো কিছু এক্সাম্পল জায়গা করি। তাহলে দেখেন, লিখলাম she লিখলে ওয়ান্টস লিখতে হবে, she wants dance, আবার লিখলাম কি she enjoys dance। এখন আসেন, আমরা আওয়াজ বন্ধ করে দেন, এই আওয়াজগুলো অন্যদের অনেক বেশি কানে সমস্যা করবে। আচ্ছা, তাহলে দেখেন, নাউন বসেছে, ভার্ব আসছে, আরেকটি ভার্ব আসছে, এবং আমরা ছোটবেলা থেকে কি মুখস্থ করেছি, দুটি ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বটা কি হয়? আইএনজি হয়। কিন্তু এখানে দেখুন এই ওয়ান্ট ভার্ব আসছে, ওয়ান্ট ভার্বের পরে আমরা ডান্স বসিয়েছি, এনজয় ভার্ব আসছে, এনজয় ভার্বের পরে আমরা ডান্স রেখেছি। এখন এনজয় ভার্বের পরে আমরা লিখলাম
আমি লিখলাম ডান্সিং, মানে এবার এখানে আমি লিখলাম কি টু ডান্স। এই যে ব্যাপারটা তাহলে এই ওয়ান্টের পরে ডান্স আসার কারণে ডান্সের সাথে টু যুক্ত করা হয়েছে, কিন্তু এনজয়ের পরে ডান্স আসার কারণে ডান্সের সাথে কি যুক্ত করা হয়েছে? আইএনজি যুক্ত করা হয়েছে। এই প্রশ্নের উত্তরটি আমি এখন আপনাকে দিচ্ছি। অর্থাৎ কথা হচ্ছে কখন কখন টু বসাবো, কখন আইএনজি বসাবো। এখন আইএনজি এবং টু বসাবো যখন ভার্বটা অবজেক্ট হিসাবে অবজেক্ট পজিশনে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটাতে কখন টু হবে, কখন আইএনজি হবে, এই বিষয়টা নির্ভর করবে এই ভার্বের উপর। আবারও বলছি, যখন দুটি ভার্ব পাশাপাশি আসবে, অর্থাৎ একটি ভার্ব যখন আরেকটি ভার্বের অবজেক্ট পজিশনে আসে, তখন এই অবজেক্ট পজিশনে আসা এই ভার্বটাতে টু হবে কিনা আইএনজি হবে, ব্যাপারটা নির্ভর করবে প্রথম ভার্বের উপর। এখানে টু হবে কিনা আইএনজি হবে, বিষয়টা নির্ভর করবে এই ভার্বের উপর, এই ভার্বের উপর। এখন কখন টু হবে, কখন আইএনজি হবে, এই ব্যাপারটা একটু শুনুন। এই কথাটাই এই পয়েন্টের ডিসকাশন, ম্যাটার অফ ডিসকাশন, ম্যাটার অফ সাবজেক্ট। যখন আপনি দেখবেন ইংরেজিতে কিছু ভার্ব আছে, কিছু কাজ আছে যে কাজগুলো সম্পাদন করবার জন্য সময়ের প্রয়োজন হয়, কিছু কাজ আছে যে কাজগুলো সম্পাদন করবার জন্য সময়ের প্রয়োজন হয়। এমন ভার্ব যদি হয়, এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব যখন তার অবজেক্ট হিসেবে আসে, তখন ওই ভার্বটাকে আমরা আইএনজি যোগ করে দিব। যেমন দেখেন এনজয়, এনজয় করা কাজটা সময়ের প্রয়োজন আছে। যেমন আমি যদি বলি ডিসকাশন, ডিসকাশনের জন্য সময় বা টাইম দরকার, ডিসকাশন এক দুই শব্দে হয় না। অনুরূপভাবে মনে করেন আমি বললাম মনে করেন সাক্ষাৎ করা, সাক্ষাৎ এক মুহূর্তে হয়ে ওঠে না। মনে করেন মিস করা, কাউকে মিস করা, কারো কথা মনে পড়া। তাহলে কিছু কাজ আছে যে কাজগুলো সম্পাদনের জন্য সময়ের প্রয়োজন হয়। এমন এক্সপ্রেশন থাকলে এই সমস্ত ভার্বের পর আমরা কি বসাবো? আইএনজি। আর যখন আপনি দেখবেন কোন একটা কাজ একটা ভার্বের পরে আরেকটা ভার্ব তার কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে আসছে, এই ভার্বটা যখন আপনি দেখবেন এই 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 কাজটা এখনো শুরু হয় নাই, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, অভিপ্রায় ইত্যাদি প্রকাশ করে এই টাইপের ভার্ব যদি হয়, তাদের পরে আমরা ইনফিনিটিভ বসাবো। যেমন আমরা প্র্যাকটিক্যালি দেখি, এই যে এখানে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পর আইএনজি বসে। এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট ভার্বগুলো মুখস্থ করা। কিভাবে আপনি এতগুলো ভার্ব মুখস্থ রাখবেন, এর জন্য কোনো কৌশল না দিয়ে আমি আপনাকে একটা ক্লু দিয়েছি। ক্লুটা কি? এই সমস্ত কাজ সম্পাদন করার জন্য সময়ের প্রয়োজন আছে। যেমন অনুপ্রেরণা দেওয়া, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্ট হেল্প, পরীক্ষায় ঘুরে ফিরে আসে। হ্যাঁ, এখানে মনে করেন ডিসকাস করার জন্য সময়ের দরকার হয়। কিপ অন, ক্যারি অন, এই সমস্ত শব্দগুলো ইম্পর্টেন্ট। একটু আল্লাহর ওয়াস্তে একটু বন্ধ রাখতে কি পারেন না আপনারা স্পিকারটা? স্যার এই যে শারমিন জান্নাত, নাকি একটু আনমিউট করে দেবেন। শারমিন জান্নাত আচ্ছা, এখনো আনমিউট করে নেই। উনি ডেইলি ডিস্টার্ব করে এরকম। আচ্ছা, তাহলে কথা হলো এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোকে আমরা এই ভার্ব গুলোর পরে আমরা কি বসাবো? এই পয়েন্ট যথেষ্ট ইম্পর্টেন্ট। এগুলোর পর আমরা আইএনজি বসাবো। পরীক্ষার এক্সাম্পল যেমন দেখেন, এখানে আমি পরীক্ষা কিভাবে আসছে তা পরীক্ষার প্রশ্ন দিয়ে একটু দেখি আমরা এই ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে। যেমন আপনি দেখেন এখানে আছে কি, হি মাস্ট অ্যাভয়েড, তাহলে অ্যাভয়েড শব্দটার পরে আমরা কি বসাবো? আইএনজি বসাবো। তাহলে এখানে দেখেন টু জগ, তাহলে এখানে জগিং আছে অপশন ডি তে, জগিং অ্যান্সার হবে। ব্যাপারটা লম্বা করে বুঝাবার কিছু নেই। অ্যাভয়েড একটা ভার্ব, জগিং আরেকটা ভার্ব আসছে, তাহলে একটা ভার্বের পর আরেকটা ভার্ব যখন আসছে এই কাজটা সম্পাদনের জন্য সময়ের প্রয়োজন হয়। অথবা অ্যাভয়েড ভার্বের পরে যখন কমপ্লিমেন্ট হিসেবে আরেকটা ভার্ব আসে তখন আইএনজি বসাই, এই জন্য জগিং বসালাম। আই ট্রাইড মাই বেস্ট, অ্যাভয়েড আবার আসছে। এই যে এখানে ডু নট মাইন্ড, এই যথেষ্ট ইম্পর্টেন্ট, একটা পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তাহলে দেখেন আই ডোন্ট মাইন্ড বিং আস্কড, হ্যাভিং আস্কড, আস্কিং কোয়েশ্চেন। তাহলে এখানে বিং এবং হ্যাভিং না দিয়ে আমরা আস্কিং কেন দিলাম? কারণ ওই যে এখানে এক্সপ্রেশনটা তো অ্যাক্টিভ, এই জন্যই। তাহলে পরে এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। তাহলে এবার আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। আমি বলেছিলাম যে সকল কাজ এখনো শুরু হয় নাই, যে সকল কাজের মধ্যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া
হ্যাঁ, অভিপ্রায় এই টাইপের অর্থ প্রকাশ করে। এদের পরে ইনফিনিটিভ বসে, এদের পরে আরেকটা ভার্ব আসলে তখন আমরা ইনফিনিটিভ বসাবো। যেমন দেখেন ডিজায়ার, যেমন দেখেন এক্সপেক্ট, যেমন দেখেন ডেয়ার, ডেয়ার মানে সাহস করা। হ্যাঁ, যেমন দেখেন অ্যাপিয়ার, অ্যারেঞ্জ। এখানে কিছু শব্দ যেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে আমি গুরুত্ব দিয়ে দিব। ক্লিস টুফেল, ব্যালেন্স টুফেলে যত শব্দ আছে সবগুলো শব্দ এখানে এনে বাংলা অনুবাদ করে দিয়েছি। মানে খাপছাড়া ভাবে কোনোভাবে আপনাকে কিছু জিনিস তুলে দেওয়া এরকম নাই। সবকিছুর মধ্যে শব্দে শব্দে রন্ধ্রে রন্ধ্রে পরিশ্রম আছে। এই জিনিসগুলো যখন আপনি পড়বেন তখন আপনি বুঝবেন। হ্যাঁ, এই যে জিনিসগুলো এভাবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে। তাহলে এই শব্দগুলো পরে ইনফিনিটিভ বসে। পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে একটু পরে দেখাচ্ছি। এখানে একটা পয়েন্ট বলে আজকের ক্লাসের শেষ পয়েন্ট হিসেবে প্রিভিয়াস কোশ্চেন দেখাবো। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। কিছু ভার্ব আছে যে ভার্বগুলো আপনার, আমাকে কি দেখা যাচ্ছে না মনে হচ্ছে? এখন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন দেখুন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা কি বসাই? জিরান বসাই। কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা ইনফিনিটিভ বসাই। যেমন এই ভার্বগুলোর পরে আমরা কি বসিয়েছি? ইনফিনিটিভ বসিয়েছি। আচ্ছা, স্যার আপনি এমন কিছু ভার্ব পাবেন যে ভার্বগুলোর পরে জিরান্ট এবং ইনফিনিটিভ উভয়ই বসতে পারে। যে ভার্বগুলোর পরে জিরান্ট এবং ইনফিনিটিভ উভয়ই বসতে পারে। এই ভার্বগুলো পরীক্ষায় যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং এখানে কতগুলো ফ্রেজ দেওয়া আছে, ফ্রেজগুলোও দেখবেন। এখানে কতগুলো, যেমন দেখেন এই টেবল অনেক ইম্পর্টেন্ট। এই টেবল এটা দেখে নেবেন। আপনাদের কাছে শীটটা যাবে বলে আমি শীটটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক পড়ার চেয়ে দরকারিগুলো আগে পড়ে নেওয়া বেশি দরকার, বেশি ভালো। যে কালার করে দিলাম। কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আইএনজি এবং টু উভয়ই বসতে পারে। যেমন দেখেন লাভ, হ্যাঁ, যেমন দেখেন মিস, লাইক, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই ধরনের কিছু ভার্ব আছে, যেমন ফরগেট, যেমন আমি লিখলাম রিগ্রেট, যেমন আমি লিখলাম রিমেম্বার, আমি লিখলাম স্টপ। এই যে কথা, এই ধরনের কয়েকটা শব্দ আমি লিখেছি যেগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স দেন তো। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। অনেকগুলো শব্দ থেকে এই শব্দগুলো আমি লিখেছি, যে শব্দগুলোর পরে ইনফিনিটিভ এবং জিরান দুইটাই বসাতে পারেন। ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি জিনিসটা দেখাচ্ছি। যেমন দেখেন আই মিস প্লেইং উইথ হার। যদি বলি আই মিস টু প্লে উইথ হার, দুইটি সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, দুইটি সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে ব্যাপারগুলো যদি যদি এখানে কিছু শব্দ আসবে, যেমন দেখেন আমি লিখলাম স্টপ, হ্যাঁ, স্টপ শব্দ, তাহলে দেখেন আমি লিখলাম আই স্টপ রাইটিং, আই স্টপ রাইটিং আইএনজি, আবার লিখলাম আই স্টপ টু রাইট। এখন দেখেন রাইটিং লিখেছি, টু রাইট লিখেছি, দুইটি সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। মিসের পরে প্লেইং লিখেছি, টু প্লে লিখেছি, দুইটি সেন্টেন্সই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। এই ধরনের কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো পরীক্ষায় যথেষ্ট বিপদে ফেলতে পারে, কারণ এখানে এই ভার্বগুলোর ক্ষেত্রে আপনাকে অর্থের দিকে নজর রাখতে হবে। যেমন আমি স্টপ দিয়ে উদাহরণটা বুঝিয়ে বলি। স্টপ হচ্ছে, স্টপের পরে যখন আপনি আইএনজি বসাবেন তখন হচ্ছে যেই ভার্ব, যেই শব্দের সাথে আপনি আইএনজিটা দিচ্ছেন ওই কাজটা বন্ধ করা। যেমন আমি যদি বলি আমি পরীক্ষার হলে ডিউটি দিচ্ছি, স্টুডেন্টদেরকে বলছি টাইম ইজ ওভার, স্টপ রাইটিং। এই স্টপ রাইটিং মানে হচ্ছে তোমরা লেখা বন্ধ করো। কিন্তু যখন আমি স্টপ টু রাইট বলবো তখন ব্যাপারটা এরকম। যেমন মনে করেন এটা একটা ডান্স ক্লাস, ক্লাসটা ডান্সের, টিচার আমি আসলাম ডান্স শেখাবো। স্টুডেন্টরা এখন আমি আসবার আগে এসে বসেছিল, কেউ মোবাইলে ফেসবুকিং করছে, কেউ এক কোনায় বসে পেপার পড়ছে, আরেকজন কোমরে তার স্কার্টটা শক্ত করে বেঁধে নিচ্ছে, আর দুইজন জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এক একজন এক এক কাজে ব্যস্ত, ডান্স ক্লাসের স্টুডেন্টরা। এখন আমি ডান্স টিচার, আমি আসলাম, এসে বললাম কি স্টপ টু ডান্স। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে তোমরা এখন যে বিভিন্ন কাজে ব্যস্ত আছো এই কাজগুলো বন্ধ করো ডান্স শুরু করার জন্য। পরীক্ষার হলে গিয়ে আমি বললাম তোমরা সকলে একে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বই পুস্তক তোমরা এখন এই বিষয়টা পড়ে নাও,
এরপর আমি তোমার কাছ থেকে এখন পরীক্ষা নিব। এখন তোমাদেরকে আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট ধরে তোমরা বইটা পড়ে নিয়েছো। এখন আমি বললাম স্টপ টু রাইট, তার মানে হচ্ছে তোমরা এখন বই পড়া বন্ধ করো লেখা শুরু করার জন্য। তার মানে স্টপ রাইটিং মানে হচ্ছে লেখা বন্ধ করো, আর স্টপ টু রাইট মানে হচ্ছে লেখা শুরু করো, অন্য কাজ বন্ধ করো। এই যে ব্যাপারগুলো, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আমি আরেকটা শব্দ দিই, আমি লিখলাম আই ফরগেট, এটা পরীক্ষা আসছে। আমি সেন্টেন্সটাকে একেবারে উদাহরণটা বুঝিয়ে দিই। আমি লিখলাম ডোন্ট ফরগেট টু কল মি। আবার লিখলাম I forgot calling you last night. এটাতে লিখুন লাস্ট নাইট। আচ্ছা দেখুন এই সেন্টেন্সে ফরগেট এর পরে এই যে ফরগেট একটা শব্দ আছে, ফরগেট এর পরে টু কল এটা শুদ্ধ, আবার ফরগেট শব্দের পরে এখানে কলিং এটাও শুদ্ধ, অর্থাৎ দুইটি সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু কখন টু বসাবেন কখন আইএনজি বসাবেন তার জন্য একটা বিধান আছে। বিধানটা কি? যেমন দেখুন ফরগেট এর পরে টু কল বসবে যদি ব্যাপারটা এক্সপ্রেশনটা ফিউচার হয়। মনে করুন আপনি আপনার বন্ধু আমেরিকা চলে যাচ্ছে, আপনার বন্ধুকে সি অফ করার জন্য এয়ারপোর্টে আপনি গেছেন। এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করার পরে বন্ধু যখন বিমানে উঠবার জন্য চলে যাচ্ছিল, তখন আপনি তারে বললেন তুই তো নিউ ইয়র্ক যাবি, নিউ ইয়র্ক পৌঁছাবার পরে আমারে ফোন দিতে ভুলিস না, আমারে ফোন দিতে ভুলিস না। তাহলে ডোন্ট ফরগেট টু কল মি, তাহলে সে আমাকে ফোন করবে, এই ব্যাপারটা ফিউচার। সে আমেরিকা পৌঁছাবার পরে 2 দিন পরে আমারে ফোন দিবে, এই ব্যাপারটা ফিউচার। এই জন্য আমরা বসিয়েছি ফরগেট এর পরে টু কল, ডোন্ট ফরগেট টু কল মি। কিন্তু আপনি আমাকে বলেছিলেন রাতে আমার একটা ফোন দিও, ইম্পর্টেন্ট কথা আছে। এখন আমি আপনার ফোন দিতে ভুলে গেছি, আজকে সকালে আপনার সাথে দেখা, আমি আপনার সাথে দেখা হওয়ার পরে বললাম ও আমি তো আপনাকে রাতে ফোন দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে কল করতে ভুলে গেছি এই ব্যাপারটা পাস্ট, অতীত। অতীতের কোনো ব্যাপারে যদি ফরগেট হয় তাহলে আমরা ইনজি বসাবো। এই ক্লু গুলো মনে রাখবেন। আমি অনেক ইম্পর্টেন্ট এই কয়েকটা পয়েন্ট বলেছি, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই যে এগুলো যেন কোনোভাবেই স্যার মিসেরটা একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ আই মিস একটা বলি, আই মিস প্লেইং উইথ হার। এটার অর্থ হচ্ছে এটা অতীতের, অর্থাৎ অতীতের কোনো ব্যাপারে মনে করেন আগে জরিনা ছিল, জরিনা ছোটবেলার আমার ফ্রেন্ড, এখন আমরা ভার্সিটিতে পড়ি এবং আমি ঢাকা ভার্সিটি পড়ি, সে অন্য একটা ভার্সিটিতে পড়ে আমেরিকা চলে গেছে, আরো ভালো ভালো ভার্সিটিতে পড়ে। বিকেল যখন আসে তার সাথে যে খেলতাম ব্যাপারটা আমার মনে পড়ে। সে যখন আমেরিকা চলে গেছে এখন আমি বুঝে গেছি তার আমি ভালোবাসতাম, আমার মনে পড়ছে। তাহলে অতীতের কোনো বিষয় যখন মনে পড়বে মিস করবেন তখন আই মিস প্লেইং, আই মিস অমুক। কিন্তু আই মিস টু প্লে উইথ হার এই ব্যাপারটা কিন্তু ফিউচার। কিভাবে? আই মিস টু প্লে উইথ হার এটার অর্থ হচ্ছে মানে আগামীকাল তার সাথে আমার খেলবার কথা, আমরা ইউজুয়ালি এখন খেলি, কিন্তু আজকে আমি বেড়াতে আসছি, আজকে আগামীকাল বিকেলটা তার সাথে থাকবো না, আমি এখন বলছি কালকে তার সাথে খেলাটা মিস হয়ে গেল। বুঝতে পারছি? এভাবে আরো অনেক কথা আছে, আমি জাস্ট পরীক্ষায় যেগুলো দরকার এগুলো বললাম। এখানে প্রতিটা শব্দ নিয়ে কথা বলবার কথা আমার মাথায় আছে। তাহলে পরে এই যে ব্যাপারগুলো, ও এখানে আরো একটা টেবলের দিকে একটু মার্ক করে দিলাম, এই টেবল ইম্পর্টেন্ট। অর্থাৎ এগুলোর পরে এই যে কতগুলো শব্দ আপনি দেখেন, এই শব্দগুলোই নিয়ে এতক্ষণ কথা হলো। এদের পরে আইএনজিও বসে, এদের পরে টু বসানো যায়, অর্থাৎ উভয় শ্রেণীর শব্দ আপনি এখানে বসাতে পারবেন, তাদের অর্থের মধ্যে পরিবর্তন থাকে। যেমন এই যে বলেছিলাম এখানে ফরগেট নিয়ে উদাহরণ দেখালাম, এই ব্যাপারগুলো দেখবেন। এবং কতগুলো প্রেপোজিশনাল ফ্রেজ আছে, এই যে শব্দগুলো যেমন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, আরেকটা প্রশ্ন দেখে আজকের ক্লাসটা আমি টানবো। যেমন দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন আমরা দেখি এখানে, এই যে দেখুন এই প্রশ্নটা একটু বড় করলাম, এটা ব্যাংকের প্রশ্ন। তাহলে এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখি, বলুন। That was a great match. That was a great match. I'll never forget Ronaldo score that goal. বলুন। সিইং মানে আইএনজি হবে স্যার। সিইং হবে। সিং আমি কি এটা তাকে স্যার গোল past করতে দেখেছিলাম নাকি দেখবো? দেখেছিলাম। দেখেছিলাম, তার মানে আমার কথা কি কাজে আসছে কিনা? জি স্যার, এটা পাস্টে। হ্যাঁ, এই যে তখন আমি কিচ্ছা কাহিনী বললাম, কিচ্ছা কাহিনী নয়, এভরি সিঙ্গেল পয়েন্ট উড বি ইফেক্টিভ এবং কাজে লাগবে। আমি কোনো কথা আন্দাজি বলি না, আমার সব কথা পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করবার মতো। অর্থাৎ আমার এই পর্যন্ত লেখা কয়েকটা বই আছে,
এই বইগুলোর মধ্যে এই যে অনেক বছর ধরে বইয়ের কাজ করতে গিয়ে প্রত্যেকটা গ্রামারের প্রতিটা আইটেম আলোচনা করবার জন্য ওই আইটেমের উপরে গত 40 বছরে যে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো একত্রে করার কাজটা আমি নিজে করেছি। এই জন্য কোন গ্রামারের কোন আইটেমটা পরীক্ষায় আসে আমার জ্ঞান থাকুক না থাকুক ওইটুকু আমার মাথায় আছে। এই জন্য যা বলি তা হচ্ছে আসবে পরীক্ষায় এই টাইপের। সুতরাং ভিডিও টেনে টেনে এগেন শুনবেন এবং আগামীকালকে বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাস হবে। যেহেতু স্যার ভিডিওটা কি আজকেই আপলোড দিয়ে দিবেন? ভিডিও দিনে দিনে আপলোড দেওয়া ঝামেলা, কারণ একটা ভিডিও ক্রপ করে ওটা শুধু সেভ হতেই 4-5 ঘন্টা সময় লেগে যায়, অর্থাৎ এবং আপলোড হতে সময় লাগে। এই যে 1.5 ঘন্টার ভিডিও আপলোড হতে অনেকক্ষণ সময় লাগে। তো জি স্যার, উনি বলতেছিলাম যে স্যার as soon as possible পেলে ভালো আর কি। আমরা স্যার মানে কুইকলি রিভিউ করতে পারতাম। ক্লাসের সময় দেখা যায় স্যার 100% অ্যাটেন্ড থাকা সম্ভব না, অনেক সময় অনেক কিছু চলে আসে। অবশ্যই আনডাউটেডলি একটা ভিডিও ক্লাসে। এখন এই যে আমাকে লাস্টে আরেকটা মিনিট সময় দেন, দেখি বলুন they want, বলুন হবে they want a range কি হবে? স্যার 2 হবে 2। আচ্ছা you can't expect কি হবে? ওয়েটিং নাকি ওয়েটিং তাহলে এক্সপেক্টেড পরে আইএনজি বসে। আচ্ছা দেখি বলেন they really enjoy having। আচ্ছা he hasn't finished writing ফিনিশের পরে গুড, এই তো মাশাআল্লাহ। তারপরে বলুন she complained about being এটা সোজা প্রেপোজিশনের পর আইএনজি। আচ্ছা they forced the hostage, বলেন to lie গুড। তাহলে এখানে অ্যানসার গুলো দেয়া আছে, অনেকে হয়তো অ্যানসার দেখে বলছেন, অ্যানসার দেখে বলবেন না, এই প্র্যাকটিস গুলো করে নেবেন। স্যার অ্যানসার দেখতেছি না স্যার, অ্যানসার কই? আচ্ছা দেখি এখান থেকে বলেন। তাহলে দেখি বলুন তো we expect arrive at the station, বলেন arriving না চিন্তা করে বলেন স্যার to arrive এটা ফিউচার স্যার। এক্সপেকটেশন কি আগের নাকি ভবিষ্যতে? ফিউচার। তাহলে arriving নাকি to arrive? to arrive দেখি আরো বলুন। তাহলে আপনারা একটা ভুল যেহেতু করছেন আমি ছাড়বো না, আরো 2-3টা বলুন। হ্যাঁ Mr. Thomas doesn't let anyone smoke নাকি to smoke bare infinitive। হ্যাঁ bare infinitive কই যে বলেছিলাম লেটের পরে একটু আগে আমি বলেছিলাম কিন্তু কথাগুলো। দেখি বলুন I don't know Jack but I'd like meeting him। I'd like to meet হবে, এটা ফিউচার to meet হবে I would like to meet him I would like to এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে কিন্তু I would like কথা বুঝতে পারছি। আচ্ছা তাহলে আরো একটা বলেন, আরো একটা एग्जांपल I would like traveling নাকি would like to travel future travel বলুন to travel। বললাম তো স্যার would like এর পরে ইনফিনিটিভ বসে, এটা এমনিতেই মনে রাখবেন। হ্যাঁ আচ্ছা তাহলে এই গেল আজকের ক্লাস। আজকে অনেক কথা হলো, ওই যে 5 মিনিট দেরি করেছিলাম এই জন্য 20 মিনিট বাড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। কালকে বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাস হবে আমাদের, যেহেতু পরের পরীক্ষা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর আরো একটা ক্লাস বাড়িয়ে দেওয়া দরকার, কিন্তু এই উইকটাতে আমরা ম্যাথ এবং ইংলিশের ক্লাসের উপর একটু গুরুত্ব বেশি দিয়েছি। হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিভাবে অ্যাড হব কোচিং এ? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা কোনো নোটিশ দিই না, অ্যাড হয়ে লাভ কি? আমরা স্যার সবগুলো অনেকে নোটিশ দেই, বলতেছে ওখানে নাকি কোনো দরকার নেই। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমরা অফিস থেকে ওটা দেখা হয় না, সুপারভাইজ করা হয় না। হ্যাঁ সুতরাং দরকার নেই, আপনারা গুগল ক্লাসরুম অ্যাপেই থাকুন, ওখান থেকে। স্যার কালকের ম্যাথ ক্লাসটা কি আজকে দেওয়া হবে? হ্যাঁ কালকে ম্যাথ ক্লাসটা আজকে দেওয়া হবে। আচ্ছা ধন্যবাদ স্যার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম।